আমাদের কাছে দিনের বেলা যে ফোনগুলো আসে, দিনের ফোনের চেয়ে রাতের 12টার পরে যে ফোনগুলো আসে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। আমরা ওভার ফোনে যাই দেখি, আমরা সেটাই মানসিকভাবে ডিজায়ার করি। আমাদেরকে ফার্স্ট বুঝতে হবে যে কোথায় আমাকে থামতে হবে। সোশ্যাল মিডিয়াগুলোতে বা বিভিন্ন উপায়ে উনি এটার একটা সমাধান খোঁজার চেষ্টা করেন, কেমিক্যাল ইউজ করে নিজের আসলে একটা বড় ক্ষতি করে ফেলছে। এই জায়গাটাতে আমরা অন্যদের সাথে সমস্যাটা শেয়ার না করে নিজেরা চিকিৎসা করার চেষ্টা করি। এখান থেকে বেসিক্যালি ম্যাল প্র্যাকটিসটা শুরু হয়। এটা কেউ মানতে চায় না। উনি তো আসলে এই বিষয়ে এক্সপার্ট না, কোনো একটা প্রোডাক্টকে প্রমোট করার চেষ্টা করছে। এটাতে আসলে চিকিৎসার চেয়ে অপচিকিৎসা বেশি পড়ছে মানুষ। এই সমাজের চাহিদার কারণে দেখা যাচ্ছে ফেয়ারনেসের যে ইস্যুসটা আসতেছে। আল্লাহ বলে যে তো অবশ্যই নারাজ হবেন যখন তার সৃষ্ট জীব যখন তার দেয়া সৌন্দর্যটা ছেড়ে দিয়ে অন্য কোনো সৌন্দর্যের পিছনে দৌড়ায়। একটা মানুষ যে রাস্তায় কুপিয়েও তাকে মেরে ফেলা হয়, আরেকটা মানুষ এসে বলবে না ভাই তুমি তার কুপাইতেছো কেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হওয়া সার্জারি হচ্ছে এই সার্কামসিশন। কিছু একটা দিক এই তার পেনিসটা বেঁধে তারপর হসপিটালে নিয়ে আসতেছে। চট্টগ্রামে একটা নামি দামি হসপিটালের সকালে এবং বিকালে গাইনি ডাক্তার উনি সিজার করিয়েছেন, 2টা বাচ্চার মাথা কেটে ফেলেছেন। আলহামদুলিল্লাহ আমি হাফেজ হয়েছি। এবছর সহ আমি 23 বছর তারাবি পড়াচ্ছি। গত 5-7 বছর যদি আপনি স্টাডি করেন মেডিকেলে প্রচুর সুইসাইডের কেস হচ্ছে। তো এই স্ট্রেসগুলো আমি মনে করি এখন রাষ্ট্র প্লাস পরিবার একটা বড় দায়িত্ব হয়ে গেছে, বন্ধু বান্ধব একটা বড় দায়িত্ব হয়ে গেছে। বাচ্চাটা মারা যাওয়ার পেছনে আসলে ডাক্তার বা অন্য কারো হাত ছিল না, সেখানে হাত ছিল শুধুমাত্র ভুয়া বা ভেজাল ওষুধ। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়া কোনো অবৈধ ঔষধ আমি উৎপাদন করব না। আমার বিশ্বাস যদি আপনারা কোনো কারণে আপনাদের হসপিটাল ম্যানেজমেন্ট বাংলাদেশের টপ ক্লাসে চলে আসে, শুধু এই একটা কারণে চলে আসবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ানুমা পডকাস্টে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং মোবারকবাদ। বাংলাদেশে মেডিকেল বাণিজ্য, মেডিকেল মাফিয়া, ঔষধ সন্ত্রাসীদের একটা জয় জয়কার অবস্থা। এরই পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করেছি যে আমাদের মেডিকেল সায়েন্স এবং বাংলাদেশে নর্মাল ডেলিভারি, সি সেকশন এছাড়া খতনা নিয়ে বিশদভাবে জানবার জন্য আমাদের আজকের অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আজকের যিনি অতিথি তিনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হওয়া সত্ত্বেও MBBS পাশ করে নিজে চেম্বার থেকে শুরু করে একটি মেডিকেল প্রতিষ্ঠা করেছেন। সেই গল্প, কঠিন চ্যালেঞ্জ সমূহ এবং উনার দিন ধর্ম দিনদারিতা সম্পর্কে আমরা পুরোপুরিভাবেই জানার চেষ্টা করব। আজকের অতিথি হাফেজ ডাক্তার ইব্রাহিম মাসুম বিল্লাহ। তিনি একটি হসপিটালের প্রতিষ্ঠাতা, এখন বর্তমানে তিনি ফাউন্ডার MD হিসাবে আছেন এবং অন্য আরেকটি হসপিটালের উনি DMD মানে সহকারী ব্যবস্থাপনা পরিচালক হিসাবে আছেন। এছাড়া ওনার আরও নানা পরিচয়, নানা স্ট্রাগলের কথা রয়েছে, সবগুলোই আজকে আমরা শুনবো। চলুন আমাদের পডকাস্টটি শুনে নেওয়া যাক। ওয়েলকাম করছি আপনাকে ওয়ানুমার পডকাস্টের প্রথম এপিসোডে। শুক্রিয়া। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। জি, আমাদের অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমরা মানুষকে কিছু জ্ঞান গর্ব কথাবার্তা উপহার দেব এবং মানুষের প্রবলেম সলভ নিয়ে আমরা কথা বলবো এবং সেটা ইসলাম এবং বাস্তবতার নিরিখেই হবে এবং সেই কাজটা আমরা আল্লাহ পাকের মেহেরবানিতে শুরু করতে পেরেছি। আপনার পরিচয়, আপনার তো আসলে অনেকগুলো পরিচয়, আপনি ডাক্তার, হাফেজ, তারপর একজন MD, DMD, এছাড়াও আপনার পারিবারিক নিজেরও পরিচয় আছে, আপনি একজন বাবা এবং বড় ভাই। তো সব কিছু মিলিয়ে আসলে আপনার অনেকগুলো পরিচয় এবং পড়াশোনার দিকেও গেলে আমরা একটা বিশাল সেগমেন্ট দেখতে পাবো। সেই দিকে আমরা যাচ্ছি না, আপনি আপনার মতো করে যদি আমাদের দর্শকদেরকে পরিচয়টা দিতেন। আমি হাফেজ ডক্টর মোহাম্মদ ইব্রাহিম মাসুম বিল্লাহ। আমি বর্তমানে মাদানী হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছি। এর পাশাপাশি আমি ফরাজি ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটাল লিমিটেড, যেটা বারিধারা নতুন বাজারে, আমি সেটার উপব্যবস্থাপনা পরিচালক হিসাবে কর্মরত আছি। এর পাশাপাশি এটা হচ্ছে আমার একেবারে জবের পরিচয় আর কি। এর পাশাপাশি আমি ক্লিনিক্যাল ডার্মাটোলজিস্ট এবং জেনারেল প্র্যাকটিশনার হিসেবে আমি নিয়মিত চেম্বার করছি। এর পাশাপাশি কিছু সামাজিক কাজও করি, পড়াশোনার সাথে সম্পৃক্ত আছি, আর এর মাঝে পরিবারকেও সময় দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আপনি তো হাফেজ এবং মেডিকেলও আলহামদুলিল্লাহ যথেষ্ট স্বাক্ষর রেখেছেন এবং এই দুইটাকে যদি আপনি বিবেচনা করেন, এই দুইটা বিবেচনার ক্ষেত্রে আপনি কোনটিকে আগে গিয়ে রাখবেন, কিংবা আপনার দৃষ্টিতে হিপস এবং মেডিকেল সায়েন্স এই দুইটাকে আপনি কিভাবে দেখেন? আসলে হিপস এবং মেডিকেল সায়েন্স দুটোই আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হিপস এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে অন্যতম একটা বড় নেয়ামত তার বান্দার প্রতি। তিনি যাকে ইচ্ছা এটা দান করেন, সিলেক্টিভ মানুষদেরকে দেন, না হলে তো জগতে সবাই হাফেজ হতো। আর এর পাশাপাশি মেডিকেল সায়েন্সটাও একটা এক্সক্লুসিভ নলেজ, এটাও আল্লাহ রাব্বুল ইজ্জত যাকে পছন্দ করেন বা যার প্রতি তার দয়া হয় তাকে তিনি এই নলেজটা দেন। এর পাশাপাশি তো আমরা আরও অনেক সেগমেন্ট বা অনেক নলেজই দেখি। জি, তো আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত যেহেতু এই দুইটা রহমত বা বরকত দিয়েছেন, যে হিফজ এবং মেডিকেল সায়েন্সের, আমার কাছে
হয়তো কোনো একটা রহমত আগে এসেছে, কোনোটা একটা পরে আসছে। বাট আমার কাছে দুটোই খুব গুরুত্বপূর্ণ। হিফজুল কোরআনের বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ এবং মেডিকেল সায়েন্সটাও খুব গুরুত্বপূর্ণ, এবং এই ২ নলেজের মাধ্যমে বা এই ২ নলেজের সহযোগিতায় আমি মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাচ্ছি। এটা আল্লাহর অনেক বড় মেহেরবানি আমার প্রতি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে মাদ্রাসায় যারা পড়াশোনা করে, বিশেষ করে আমি হিফজের কথাটাই আগে আনবো, আলিয়া লাইনটা বা কওমি লাইন নিয়ে কথা বলবো না আজকে আমরা। হিফজের বিষয়ে, হিফজে একটা খুব বেশি মহামারী দেখা গেছে, আপনি যেহেতু থাকেন, এবং আল্লাহর কি মহিমা, হিফজে সবচেয়ে যে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মানুষের স্কিনের প্রবলেম হয়, এবং আল্লাহ পাক আপনাকে ওই ব্যাপারে বিশেষজ্ঞ বানিয়েছে। এই ব্যাপারে আমরা ইনশাল্লাহ পরে জানবো। হিফজের যে পড়াশোনাটা বাংলাদেশে হয়, সেখান থেকে কিন্তু খুব বেশি মানুষ হচ্ছে বের হয়ে জেনারেলাইজড হওয়ার সুযোগ পায় না, এবং যেটা আপনি পেয়েছেন আল্লাহ পাকের মেহেরবানি। তো এই যে মানে দুর্বোধ্য একটা সফর আপনার ছিল, এবং এই সফরের যে পরিক্রমা আমরা আপনার মধ্যে দেখতে পেয়েছি, এবং আমরা তো আপনাকে ব্যক্তিগতভাবেও চিনি, আপনার পরিশ্রম এবং আপনার সাধনা এটা খুবই মার্ভেলাস পর্যায়ের, আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদেরকে, এবং আমরা আসলে জানতে খুবই কিউরিয়াস যে এই যে যাত্রাটা এটা কেমন ছিল হিফজ থেকে ডাক্তার হওয়া পর্যন্ত, এবং এটার একটা দুর্বোধ্য সফরটা যদি আমাদেরকে শোনাতেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতের মেহেরবানি, আমার মা বাবার মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি। এরপরে আমি চট্টগ্রাম জামিয়া হামদিয়া সুন্নি আলিয়া যে মাদ্রাসা আছে সেখানকার হিফজখানায় আমি হিফজ করেছি। ২০০৪ সালে হাফেজ হয়েছি। এরপর থেকে আমার তারাবির জার্নিও শুরু সিমultaneously। ২০০৩ সালে হাফেজ হয়েছি, ৪ সালে দর করেছি, অর্থাৎ রিভিশন যেটাকে আমরা বলি। ২০০৩ সাল থেকে আমি তারাবির জার্নিটা আমি শুরু করেছি। এরপরে আমি সেখানকারই আলিয়া যে বিভাগ আছে বা কিতাবখানায় আমি ভর্তি হই। সেখানে ক্লাস 4 এ ভর্তি হই। ক্লাস 4 থেকে শুরু করে আলহামদুলিল্লাহ ক্লাস 8 পর্যন্ত আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করি। চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসায় ক্লাস 8 এর পরে আমি ওখানে যেহেতু সায়েন্স ছিল না, সায়েন্সের জন্য আমি পাশেই বাকুলিয়া থানাধীন কামাল ইশকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মাদ্রাসা আছে, সেখানে আমি দাখিল দিই, এবং দাখিলের পরবর্তীতে আমি আলিম দিই হচ্ছে চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসা থেকে। সেখানেও সায়েন্স বিভাগ থেকে আমি আলিম দিই, এবং এই যে দাখিল এবং আলিম এই জায়গাটাতে আমাদের যে সায়েন্স বা বায়োলজি লাগতো মেডিকেলে পড়ার জন্য, এই জায়গাটাতে আমার বাবা আমাকে প্রচুর মোটিভেটেড করতেন। অলওয়েজ উনি আমাকে সবসময় একটা টিউনিংয়ের মধ্যে রাখতেন। যদিও তিনি তখন দেশের বাইরে থাকতেন, এখনও দেশের বাইরে আসা যাওয়াতে আছেন আলহামদুলিল্লাহ। এটা যাদের মানে হচ্ছে বাবা নাই, এবং বাবার হাত যে কত বড়, এবং এটা আমি নিজেও ফিল করি। এটা আসলে মানে একটা বড় অপরচুনিটি আল্লাহ পাকের পক্ষ থেকে, যে বাবার হাত থাকা মাথার উপরে। জি, আমার বাবা এই জায়গাটাতে আমাকে সবসময় খুব, বিশেষ করে ক্লাস 9 এ এবং আলিম পরীক্ষার সময়, আমার ক্লাস 9 এবং ক্লাস 12 এই দুইটা জায়গাতে উনি খুব বেশি আমাকে একেবারে ডিপলি মোটিভেটেড করতেন যে কোনোভাবে হোক আমাকে ডাক্তার হতে হবে। তো এর জন্যই আমাকে সায়েন্স নেওয়া, তারপর আলিম পাশ করার পরে আমি সরকারি মেডিকেলে পরীক্ষা দিয়েছি, তখন চান্স পাইনি। পরবর্তীতে আমি ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করি 2018 সালে। 2019 সালে ইন্টার্নশিপ কমপ্লিট করি। এর পাশাপাশি আমি আলিমের পরে আমি ফাজিল কামিল দুটোই নয়াটোলা মডেল কামিল মাদ্রাসা থেকে কমপ্লিট করি। 2018 সালে কামিলও পাশ করি আলহামদুলিল্লাহ। আমাদের যারা আলিয়া সেক্টর মাদ্রাসা, তাদের জন্য একটা বিশাল বড় অনুপ্রেরণা এবং উদাহরণ দৃষ্টান্ত হয়ে থাকবে আপনার এই বিষয়টি। আমি এই আপনার কথার মাঝখানে যেটা জানতে চাইবো, এই যে একটা লম্বা প্রায় 20-25 বছরের একটা সফর, এই 20 বছরের সফরে সবচাইতে কঠিন এবং সবচাইতে আনন্দের বিষয়গুলো আসলে কি ছিল? আসলে প্রত্যেকটা দিনই আমার কাছে মনে হয়েছে কঠিন। আবার কাজটা যখন অ্যাচিভ হয়েছে তখন সেটা আনন্দের। মানে এটা আল্লাহ রাব্বুল ইজ্জাতের, আমাদের প্রত্যেকটা সকালে আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং সকাল থাকে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের মেহেরবানিতে সেটা মানে যখন সহজভাবে আমরা কমপ্লিট করতে পারি বা চেষ্টা করার মাধ্যমে সমাধান করতে পারি, তখন সেটা একটা অন্যতম একটা তৃপ্তির একটা বিষয় চলে আসে। তারপরেও ২-১টা আসলে ঘটনা বলতে হয়। যেমন আমি যেদিন প্রথম হাফেজ হয়েছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা আল্লাহ রাব্বুল ইজ্জাতের অনেক বড় মেহেরবানি। আমার পুরো পরিবার, আমাদের পুরো ফ্যামিলির ভিতরে সবার মধ্যে প্রথম আমি হাফেজ হয়েছি। তো এটা আমাদের ফ্যামিলির জন্য মানে অনেক একটা গর্বের বিষয় ছিল। আপনি অবশ্যই জেনে থাকবেন। এরপরে আমার ৪টা ভাগিনা, এর ভিতরেও আলহামদুলিল্লাহ সেখানে ৩ জন হাফেজ হয়েছে, এবং একজন আমার সাথে এখন তারাবিও পড়ায় আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি যেদিন আমি প্রথম দাখিলে GPA 5 পেয়েছিলাম, তখন আমার কাছে অন্যরকম ভালো লাগছে। তারপর আপনার সময় GPA 5 পাওয়াটা অনেক দুষ্কর ছিল তখন অনেক। এরপরে আলহামদুলিল্লাহ আলিমে GPA 5 পাওয়ার পরে যে ফিলিংসটা আসে নাই, বাট দাখিলে একটু বেশি ফিলিংস আসছিল।
এরপরে হচ্ছে মেডিকেলে ভর্তি হওয়া। মেডিকেলে ভর্তি হওয়ার পরে এমবিবিএসের যে জার্নিটা আসলে একটু কঠিন ছিল। ওই সময়ে এসে এভাবে ওই বয়সে যেহেতু আমি হাফেজ ছিলাম, তো আমার অ্যাজ ইউজুয়াল ব্যাচের তুলনায় আমার বয়স একটু বেশি ছিল। ২-৩ বছর আমি তাদের সিনিয়র ছিলাম। তাদের সাথে ১ম অ্যাডজাস্ট করা। এরপরে আমার ১ম কম্বাইন্ড ক্লাসে আসা, ছেলে-মেয়ে একসাথে ক্লাস করা। এই বিষয়গুলো আমার জন্য ১ম ছিল। তো এটা আমি আমার মেডিকেল লাইফে দিয়ে শুরু। এই ৫ বছরের এমবিবিএসের জার্নিটা আমার জন্য একটু কঠিন ছিল। তবে যেদিন এমবিবিএস পাস করেছি, তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এটা অনেকের স্বপ্ন এবং আল্লাহ পাক আপনাকে সেই স্বপ্নে উত্তরণ করেছেন। আপনি কি এখন কি ডার্মালজি নিয়ে কাজ করছেন? জি, আমি এখন একজন জেনারেল প্র্যাকটিশনার প্লাস ডার্মাটোলজি নিয়ে কাজ করছি। তো এই যে এই দুইটা জিনিস এবং আপনি সাথে সাথে এমডি, উপব্যবস্থাপনা পরিচালক আরেকটা হসপিটাল, আরও মনে হয় অন্যান্য জায়গায় তো সহযোগী হিসাবে আছেন এবং আপনার আমি মাঝে মাঝে দেখি আপনার ফেসবুকে পোস্টে অনেক সময় আপনার লক্ষ্মীপুরে মনে হয় একটা হসপিটালে আপনার যাওয়া আসা হয়। জি, লক্ষ্মীপুরে আমাদের যে গ্রামের বাড়ি লক্ষ্মীপুর, আমাদের গ্রামের বাড়িতে আমাদের এলাকায় একটা হাসপাতাল আছে। এটার নাম হচ্ছে আলহাজ শামসুল হুদা জেনারেল হাসপাতাল। উনি আমার চাচা, গ্রেট ওয়াল সিরামিকের গ্রেট ওয়াল সিরামিকের তিনি মালিক আলহাজ শামসুল হুদা। জাস্ট গত ২-৩ মাস আগে উনি ইন্তিকাল করেছেন। আচ্ছা। ওনার নামেই প্রতিষ্ঠিত, উনিই করেছেন ওই প্রতিষ্ঠানটা। ওইটা আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে আমাদের ওই প্রতিষ্ঠানটা করা এবং ওখানে নিয়মিত আমরা যাচ্ছি। শুনলে অবাক হবেন, সেখানে আমরা মাত্র ৳৩,০০০ নরমাল ডেলিভারি করি এবং কারো যদি সিজারিয়ান অপারেশন বা এই ধরনের কোনো ইস্যুস থাকে সেটা মাত্র ৳১২,০০০ আমরা করে থাকি। এটা তো বাংলাদেশে কল্পনার মতো আসলে। এটা আসলে লক্ষ্মীপুরের মানুষ খুবই ভাগ্যবান। আচ্ছা, এই যে ডার্মালজির যে বিষয়, চর্মরোগের যে বিষয়গুলা, আপনি বাংলাদেশের সবচেয়ে কমন যে সমস্যাগুলা, এগুলা আসলে কি আমাদেরকে যদি একটু জানাতেন? হ্যাঁ, ডার্মাটোলজিতে কাজ করতে যেয়ে আসলে আমি কমন কিছু স্কিনের সমস্যা পাই। এটা আমি মনে করি অন্যান্য ডার্মাটোলজিস্ট যারা আছেন বা স্কিন স্পেশালিস্ট যারা আছেন তারাও ফেস করেন। সর্বপ্রথম আমরা আসলে যেটা পাই, যেমন আপনি যেমন কিছুক্ষণ আগে এই এপিসোডে আপনি বলছিলেন যে হেফজখানায় আমরা প্রায় স্কিনের কিছু সমস্যা দেখি। তো আমাদের দেশে প্রচুর স্কিনের রোগী আছে। ইভেন মানে আমি মনে করি প্রচুর, মানে প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো একটা স্কিনের সমস্যা আছে। এর মাঝে সবচেয়ে বেশি স্কিনের যে সমস্যাটা পাই সেটা হচ্ছে স্ক্যাবিস। স্ক্যাবিস এটা হচ্ছে বাংলা আমরা এটাকে খোসপাছড়া বলি। বাংলায় খোসপাছড়া বলি। আর মেডিকেল টার্মস আমরা এটাকে স্ক্যাবিস বলছি। এরপরে আমরা অ্যাকনি ভালগারিস বা ব্রণের সমস্যা দেখতে পাই। এরপরে ফাঙ্গাল ইনফেকশন। আমরা এই পডকাস্টে আসার আগেও আমরা একজনকে দেখিয়েছিলাম যে ফাঙ্গাল ইনফেকশনের ইস্যুস আছে। এর পাশাপাশি কিছু ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট হওয়ার কারণে নানান ধরনের সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন টাইপের কিছু সমস্যা পাই। আমরা একটু স্লট আউট করে নিয়ে আসলে আমরা দেখতে পাই সবচেয়ে বেশি আমরা স্কিনের মধ্যে স্ক্যাবিসের সমস্যা, এরপর অ্যাকনি ভালগারিস, এরপর হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনের সমস্যাগুলো একটু বেশি পাই বাংলাদেশে। হবিগঞ্জে আমি যাই গ্রামের বাড়ি একটা কাজে, মানুষের 100-এর মধ্যে 90% মানুষের হচ্ছে স্কেবিজের প্রবলেমটা দেখছি এবং আরেকটা প্রবলেম দাঁত, যেটাকে বলে রিংওয়ার্ম, এটাও ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাল ইনফেকশন। সো এগুলা দেখি এবং এই যে এটা মহামারী আকারে গড়ে গড়ে পৌঁছায় যাওয়া এবং সরকারের পক্ষ থেকেও আমরা ওইভাবে বড় কোনো উদ্যোগ দেখতে পাই না, এবং এই জায়গাগুলোতে আপনি বা আপনাদের প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করে? আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসেছেন যে আসলে স্ক্যাবিস বা এই ইনফেকশাস ডিজিজগুলো কেন খুব দ্রুত ছড়াচ্ছে। আপনি খেয়াল করলে দেখবেন আমরা রিসেন্টলি গত ১-২ বছর আগে ফেনীতে একটা মহামারী হয়েছিল বন্যার। জি জি। এই যে বন্যার ওখানকার যারা এক্সপেরিয়েন্স, দেখবেন সেখানে একটা ভালো গ্যাদারিং হয়েছে যারা শেল্টার সেন্টারে গেছে। আর স্ক্যাবিস এই টাইপের যে পেশেন্ট, স্ক্যাবিস জাতীয় যাদের রোগগুলো আছে, এর হচ্ছে হলে একজনের হয় না, একজন থেকে অনেকজনের হয়। অর্থাৎ এটা হাইলি ইনফেকশাস, অতিমাত্রায় সংক্রামক ব্যাধি। যখন শেল্টার সেন্টারে একটা স্ক্যাবিসের পেশেন্ট ঢুকে, ওই শেল্টার সেন্টারে তো হাজার হাজার মানুষ আছে। সেটা আশ্রয় কেন্দ্রে, আপনার স্কুলে হইতে পারে বা যে কোনো সেন্টারে হইতে পারে। ওই ব্যক্তিটা কিন্তু পুরো এলাকার মানুষকে স্ক্যাবিসে আক্রান্ত করে দিয়েছে। এর পাশাপাশি ধরেন হেফজখানার কথা বলি আমরা। তো হেফজখানায় ধরেন কেউ যদি যায় বা হেফজখানায় কোনো ছাত্র থাকলে ধরেন তিনি যদি স্ক্যাবিসে আক্রান্ত থাকেন, পুরো হেফজখানার ওস্তাদ টু স্টুডেন্ট সবাই কিন্তু এটাতে আক্রান্ত হয়। এর পাশাপাশি যদি আমরা আর্মির ব্যারাকে দেখি, যে আর্মির ব্যারাকে, পুলিশের ব্যারাকে যারা থাকেন, সারাদিন আপনার ডিউটি করে রাত্রেবেলা রেস্ট নিতে যায় অথবা ডিউটি টাইমের পরে যখন রেস্ট নিতে যায়, এটাও একটা হাইলি ইনফেকশাস সোর্স হয়ে যায়, বিশেষ করে ব্যারাকে যে সমস্ত আমাদের সৈন্যবাহিনীরা থাকেন। তো এই জায়গাটাতে আসলে আমাদেরকে প্রথম যে জিনিসটা দরকার, সরকার অবশ্যই চেষ্টা করছে, এর পাশাপাশি আমাদেরকেও একটু গণসচেতনতা দরকার। যেহেতু একটা যে কোনো ইনফেকশাস ডিজিজে প্রথম আমাদের কথা থাকে যে যিনি ট্রিটমেন্ট নেবেন
এবং উনি যে জায়গায় থাকেন তার পরিবারের সবাই অথবা তার আশেপাশে যারা থাকে সবাই একই চিকিৎসার আওতায় চলে আসবে। জি জি। স্ক্যাবিসের ট্রিটমেন্ট একটা জিনিস দেখি যে যিনি চিকিৎসা নিচ্ছেন তিনিই কেবল চিকিৎসা নিচ্ছেন, তার পরিবারের অন্য সদস্যরা অথবা তার আশেপাশে যারা থাকে তারা চিকিৎসা নিচ্ছেন না। চিকিৎসক বারবার বুঝিয়ে দেওয়ার পরও এই আমলটা তারা করছে না, খুবই অবহেলা করে। এই জায়গাটাতে অবহেলা করছে, যার ফলে দেখা যায় রোগটা আসলে কিছুদিনের জন্য একটু কমে আসলো, আবার এটা রিল্যাপস বা আবার ছড়ায়। তো যার ফলে এই জায়গাটাতে প্রথম আমাদের গণসচেতনতা জরুরি, স্ক্যাবিস থেকে নিজেদেরকে তার মানে নিয়ন্ত্রণ। আপনি বলতে চাচ্ছেন যে এটা আসলে গণমহামারী এবং এইটার থেকে বাঁচার জন্য পরিবারের সবাইকে আসলে চিকিৎসাটা নিতে হবে, এটা ভুল অবশ্যই, করা যাবে না। right. আচ্ছা, আপনি ব্রণের কথা বলছিলেন একটু আগে। ব্রণের ক্ষেত্রে, ব্রণ হওয়ার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ভুলটা আসলে কি করি? আসলে যদি ব্রণ হয় তখন আমরা প্রথম নিজেরা নিজেদের হীনমন্যতায় ভুগি। তো এই জায়গাটাতে আমরা অন্যদের সাথে এই সমস্যাটা শেয়ার না করে নিজেরা চিকিৎসা করার চেষ্টা করি। এই চিকিৎসাটা ২ টা পদ্ধতিতে হয়। একটা হচ্ছে নিজে আমি ব্রণটাকে গালতে চেষ্টা করি, অর্থাৎ ব্রণে বারবার হাত দিই। আর আরেকটা কাজ করি সেটা হচ্ছে নিজেরা নিজেদের সেলফ উইলিংলি আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করি। বাজার থেকে যে কোনো ধরনের কেমিক্যাল জাতীয় ঔষধ অথবা ইন্টারনেটে সার্চ করে আমরা বিভিন্ন ওষুধ খুঁজি এবং নিজেরা ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করি। এখান থেকে বেসিক্যালি ম্যাল প্র্যাকটিসটা শুরু হয়। এই ২ টা ভুল আমরা সবচেয়ে বেশি করে থাকি ব্রণ হলে। চিকিৎসা নিতে গিয়ে দেখা যায় উনি ইন্টারনেটে বা বিভিন্ন জায়গায় এইটার চিকিৎসা কী আছে এটা নিয়ে তিনি স্টাডি করেন এবং স্টাডি করতে যেয়ে বিভিন্ন অপচিকিৎসায় উনি পড়েন। তো এই অপচিকিৎসাগুলো যদি আপনি দেখেন, সেখানে অনেক সময় যে সেন্টারগুলোতে তারা যায় সেটা হতে পারে একটা পার্লার হইতে পারে অথবা কোনো একটা প্রসাধনের দোকান হইতে পারে বা বাজারে সোশ্যাল মিডিয়ার পেজ, সোশ্যাল মিডিয়ার পেজও হতে পারে। একদম এগুলো অথেন্টিক আসলে কোনো যেগুলোর এভিডেন্স থাকে না। তো এই জায়গাগুলোতে তিনি কিছু নন হাইজেনিক বলবো বা মেডিকেলি ইন্ডিকেশন না এই টাইপের কিছু Proof নাই যেটা। মেডিকেলি আমরা এফডিএ অ্যাপ্রুভ না এই টাইপের কিছু মেডিকেশন ইউজ করে বা কেমিক্যাল ইউজ করে নিজের আসলে একটা বড় ক্ষতি করে ফেলছে। আর সোশ্যাল মিডিয়ার যে ট্রেন্ডিংয়ের ব্যাপারটা হয়, ধরেন কোনো বড় কোনো ইনফ্লুয়েন্সার হচ্ছে স্কিনের প্রবলেম সলভের কথা বলতেছে। আমরা কয়দিন আগে কানাডিয়ান একজন স্কিন কেয়ারের দেখলাম, এটা আমার ওয়াইফ আমার সাথে শেয়ার করতেছিল। ব্যাপারটা হচ্ছে এরকম, উনি হচ্ছে ডার্মালজিস্টও না এবং হচ্ছে কোনো ধরনের সার্টিফাইড কেউই না, জাস্ট উনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সো উনি হচ্ছে পরামর্শ দিচ্ছেন এই ব্যবহার করেন এবং উনি শুধু স্কিনে কি ব্যবহার করবে এটার জন্য ৩,০০০ টাকা নেন। এবং এই যে বিভ্রান্তিকর ট্রেন্ডগুলো চালু হয়, এটার ব্যাপারে আসলে কি করা? তো যে ইনফ্লুয়েন্সদের যে বিষয়টা, ইনফ্লুয়েন্সরা আসলে দেখা যায় উনি তো আসলে এই বিষয়ে এক্সপার্ট না। হয়তো উনি ইনফ্লুয়েন্স করতেছেন বা কোনো একটা কোম্পানি ওনাকে আবার এই জায়গাটাতে ব্র্যান্ড হিসেবে ইউজ করে কোনো একটা প্রোডাক্টকে প্রমোট করার চেষ্টা করছে। রাইট। এবং এটাতে আসলে চিকিৎসার চেয়ে অপচিকিৎসা বেশি পড়ছে, মানুষ ম্যাল প্র্যাকটিস বেশি হচ্ছে। এটাই হয়। আচ্ছা, এই যে অনেকেই কিন্তু ইনফ্লুয়েন্সাররা বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করে ফেসবুকে। ফিল্টার হচ্ছে একটা কৃত্রিম ফিল্টার, আইফোন বা অন্যান্য এটসেট্রা। তো এই ফিল্টারের কারণে তাকে অনেক সুন্দর দেখায়। এটা কিন্তু অনেক মানুষ যারা জেনারেল মোবাইল চালায় তারা কিন্তু বুঝে না। এই যে ফেয়ারনেসের পিছনে দৌড়ানো মানুষের ব্যাপারে, এবং এটা তো আল্লাহ নারাজ হন, এই ব্যাপারে আসলে কিভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে? হোসেন খুব সুন্দর 2টা কথা বলছো যে আল্লাহ নারাজ হন, ফেয়ারনেস। আল্লাহ রাব্বুল ইজ্জত অবশ্যই নারাজ হবেন যখন তিনি তার সৃষ্ট জীব যখন তার দেয়া সৌন্দর্যটা ছেড়ে দিয়ে অন্য কোনো সৌন্দর্যের পিছনে দৌড়ায়। আমি এটাকে প্রথম একটা রেসিজম হিসেবে চিন্তা করি যে আমি এখন যেমন আছি আমি তেমনই থাকতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এভাবেই পছন্দ করেন, বিধায় আমাকে এভাবে বানিয়েছেন। তো এর পাশাপাশি দেখা যায় আল্লাহ আমাকে যেভাবে বানাইছে আমি সেভাবে থাকতে না চেয়ে আমি অন্য কারো মতো হতে চাচ্ছি। যেটা ওই যে আমি সোশ্যাল মিডিয়াতে দেখতেছি একজন ফিল্টার ইউজ করার কারণে তাকে যেভাবে দেখাচ্ছে আমি তার মতো হতে চাই। এভাবে হতে চাওয়ার ফলে আমি কারো না কারো পরামর্শ নিচ্ছি। এটার জন্য আমার সমাজ দায়ী কিনা? কারণ হচ্ছে আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা কথা আছে কনে নির্বাচনের ক্ষেত্রে, এই 4টার মধ্যে কিন্তু ফেয়ারনেস বা এটা কিন্তু নাই। সুন্দরী আছে, সুন্দরী বলতে কিন্তু ফেয়ারনেস না, সুন্দরীর অনেক সঙ্গে আছে, ওই আলাপ আমরা যাচ্ছি না। কিন্তু এই যে সমাজ দায়ী কিনা এটার ব্যাপারে, যে পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে স্কিন কালার টোন, আমরা তো বাঙালি শঙ্কর প্রজাতির মানুষ। সো এই জায়গা থেকে আপনার তো ভালো বলতে পারবেন যে আমাদের স্কিন টোন কীরকম আসলে অরিজিনালিটি, এবং আমাদের এই পুরা হিন্দ পাকিস্তান সহকারে বাংলাদেশ, পাকিস্তানের কিছুটা ভিন্ন, তারা আফগানিদের মধ্যেও একটু ভিন্ন, কিন্তু আমাদের ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই আমাদের স্কিন টোন কিন্তু মোটামুটি শঙ্কর প্রজাতির। সো এটা আমাদের সমাজ দায়ী কিনা? আমাদের সমাজ দায়ী বলতে আসলে আমাদের
আমরা এই জায়গাটাতে আমাদের ওই যে বললাম আমাদের চিন্তাটা একটু কিছুটা মানে আমি ৮-১০ জনের জন্য যেটা চিন্তা করি সেটা নিজের জন্য চিন্তা করি না। নিজের ক্ষেত্রে আমি আমার জন্য যেটা ভালো আমি সেটা চিন্তা করি। কিন্তু অন্য ৮-১০ জনের ক্ষেত্রে আমার জন্য যেটা ভালো এবং তার জন্য যেটা ভালো সেটা আমরা চিন্তা করি না। তো আসলে আল্লাহ রাসূল হাদিস অনুযায়ী যেটা হচ্ছে যে প্রকৃত মুমিন তো সে যে অপর ভাইয়ের জন্য যেটা পছন্দ করে নিজের জন্য সে তা সেটা পছন্দ করে। পছন্দ করে। তো আসলে এই জায়গাটাতে আমাদের ব্যক্তি বিশেষের যখন পরিবর্তনটা হয়ে যাবে বা চিন্তার পরিবর্তনটা যখন হবে, তখন সমাজের আল্টিমেটলি একটা পরিবর্তন হবে। তো এই সমাজের চাহিদার কারণেই দেখা যাচ্ছে ফেয়ারনেসের যে ইস্যুসটা আসতেছে এবং এই ফেয়ারনেসের ইস্যুসের কারণে নানান ধরনের বাজারে ক্ষতিকর কিছু কেমিক্যাল, হেভি মেটাল জাতীয় ওষুধের সয়লাব হয়ে গেছে। এর ফলে দেখা যায় আমাদের মেয়েরা যারা একটু আমরা বলবো আরকি তাদের দৃষ্টিতে তারা একটু কালো, তারা একটু ফর্সা হতে চায়। তারা কালো, তারা ফর্সা হতে চায়। আসলে আমি তো ১ম এই বলছিলাম যে এইটা তাদের এই চিন্তাটাই ঠিক না। এই চিন্তাটার একটা রাইট, রাইট। একটা ম্যাসিভ ভুল আছে। তারা এটা একটা রেসিস্টের একটা পর্যায়ে রেসিজমের একটা পর্যায়ে চলে আসে। যিনি আ এই ফর্সা হতে যেয়ে তিনি হেভি কেমিক্যাল যেগুলো ইউজ করছে বাজারে এবং এখন এটার এত বেশি সয়লাব হয়ে গেছে বাজারে, এত বেশি মিসইউজ হচ্ছে এগুলো হেভি কিছু কেমিক্যাল থাকার কারণে স্কিনের ম্যালিগন্যান্ট মেলানোমা নামক একটা ক্যান্সার আছে। এইটার জন্য একটা উর্বর ফার্টাইল হয়ে যাচ্ছে স্কিনটা। যে নির্দিষ্ট এরিয়াতে এগুলো ইউজ করতেছে এবং ওই নির্দিষ্ট এরিয়াটা আপনার ওটার যে স্বাভাবিক যে ফিজিওলজি সেটা চেঞ্জ হয়ে যায়। সেখানে নানান ধরনের পিগমেন্টেশন বা দাগ আসতেছে এবং একটা পর্যায়ে যে যখন তার ইমিউনিটি সাপ্রেস হয়ে যায়, তখন সেখানে ক্যান্সারের মতো স্কিন ক্যান্সারের মতো বিষয় চলে আসতেছে। আমি এটার পাশাপাশি আরেকটা বিষয় একটু এড করি। যেমন জি। এইটার পাশাপাশি স্টেরয়েডের আমরা জানি স্টেরয়েড এটা তো বললাম কেমিক্যাল কন্টেইনিং জি, জি, ক্রিম জি। ফর্সা হওয়ার জন্য। আবার স্টেরয়েড জাতীয় কিছু ওষুধও অনেকে ওই যে ব্রণের বা এই ধরনের ইস্যুজে বা স্কিনের যেকোনো ইস্যুজ হলে নিজের মতো করে সে বাজার থেকে ওষুধ নিয়ে নিচ্ছে। এই জায়গাটাতে হয় কি মানে স্টেরয়েড ইটসেলফ অ্যান্টি ইনফ্ল্যামেটরি একটা ড্রাগ। যে আমার ১ম কি করে ইনফ্লামেশন বা প্রদাহকে কমায় স্টেরয়েড। এরকম একটা অনেক সময় স্টেরয়েডকে আমরা লাইফ সেভিং ড্রাগও বলে থাকি। তো এটা যখন আমাদের ওরাল ফর্মে আমরা নিই তখন এটা সিস্টেমিক একটা কাজ করে। যখন আমরা লোকাল ইউজ করি তখন ক্রিম হিসাবে আমরা ইউজ করি। স্টেরয়েড জাতীয় ওষুধগুলো কোনো একটা জায়গায় যখন আমরা বারবার ইউজ করব তখন ওই জায়গারও ইমিউনো সাপ্রেশন হয়ে যাবে। মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে যখন স্টেরয়েড জাতীয় ওষুধটা আমরা বারবার ইউজ করব। এর ফলে দেখা যাবে ওই জায়গায় যে জায়গায় আমরা রোগ কমানোর জন্য স্টেরয়েড জাতীয় ওষুধটাকে ইউজ করছি সেখানে উল্টো আরও রোগ বেশি হবে। তো এই জায়গায় অবশ্যই একটা গুরুত্বপূর্ণ এই বিষয়টাতে যে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো ধরনের কোনো ক্রিম বা মেডিকেশন ইউজ করা যাবে না। প্রাইভেট এবং সরকারি হসপিটালে মারাত্মকভাবে মানুষের সাথে মিসবিহেভ হয় এবং প্রাইভেটে দেখা যাচ্ছে খুব ভালো হয়, কিন্তু আবার প্রাইভেটে টাকা পয়সার একটা প্রবলেম থাকে, সে আলোচনায় পড়ে যাব। কিন্তু আসলে যে কোনো জায়গায় একজন প্রফেশনালের, একজন জনগণের সাথে হোক বা তার রুগী হোক, তার সাথে সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত? এই জায়গাটাতে আমাদের মেডিকেল সায়েন্সে আলাদা একটা টপিক আছে যেটাকে আমরা বলি ডক্টর পেশেন্ট রিলেশনশিপ। একজন ডক্টরের সাথে পেশেন্টের রিলেশনশিপটা কেমন হবে? হেলথ সেক্টরে যখন বিষয়টা আসে বা স্বাস্থ্যজনিত যখন বিষয় আসে আমরা শুধু ২ টা মানুষকে চিন্তা করি। একটা হচ্ছে ডাক্তার আর একটা হচ্ছে রুগী। আপনি একটু ডিপলি যদি চিন্তা করেন দেখেন এখানে শুধু ডাক্তার আর রুগী রিলেটেড বিষয়টা না। এই একটা হেলথ সার্ভিস এনশিওর করতে গেলে একটা সেন্টারের প্রয়োজন হয়। আচ্ছা, একজন পেশেন্ট আসতে গেলে পেশেন্টের অ্যাটেন্ডেন্সের প্রয়োজন হয়। পেশেন্টকে সুস্থ করতে গেলে মেডিকেশনেরও প্রয়োজন হয়। আবার যিনি আদার হ্যান্ড চিকিৎসা দিচ্ছেন, ডাক্তারের অনেক লজিস্টিক সাপোর্টের প্রয়োজন হয় এবং কিছু ইনভেস্টিগেশনেরও প্রয়োজন হয়। অর্থাৎ এটা একটা টিম ওয়ার্ক বা একটা গ্রুপ ওয়ার্ক। এই গ্রুপের প্রত্যেকটা সদস্যের যখন এখানে সক্রিয় সাপোর্টিভ অংশগ্রহণ থাকবে, তখন যেয়ে আসলে এই ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা একটা গুড আউটকাম আসবে। তো এই জায়গাটাতে আমরা বিশেষ করে ডাক্তারদের উচিত ধৈর্য, সহমর্মিতার সাথে একটা পেশেন্টকে ট্রিট করা এবং পেশেন্ট বা পেশেন্ট পার্টির উচিত ধৈর্যের সাথে ডক্টরের কথাগুলা শোনা এবং ডক্টরের উপর আস্থা রাখা। এই ২ এর সমন্বয় যখন হবে ইনশাআল্লাহ একটা চমৎকার রেজাল্ট আসবে। এরকম আমরা দেখি রুগীরা হচ্ছে ডাক্তারের সাথে কথা বলার সাথে সাথে সুস্থ হয়ে যায়, এরকম ডাক্তারও কিন্তু আমরা দেখতে পাই। আবার এমনও একটা দেখতে পাই যে আসলে সে রুগী ছিল সুস্থ, তার শুধু হয়রানির কারণে সে আরও বেশি খারাপ হয়ে পড়ে। যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আসলে এটা তো একটা সাইকেল। এই সাইকেলের কোনো একটা জায়গায় যখন গ্যাপ হবে সেটা ডাক্তারের কাছ থেকেও হতে পারে, পেশেন্টের কাছ থেকেও হতে পারে, অ্যাটেন্ডেন্সের কাছ থেকেও হতে পারে, মেডিসিন থেকেও হতে পারে। রিসেন্টলি আপনি শুনবেন গত ২ বছর আগে
আমরা একটা বিষয় জানি সার্কামসিশন করতে যে 2টা বাচ্চার ইন্তিকালের বিষয়। জি, জি, আসলে আমি বলবো ওই প্রতিষ্ঠানটা আসলে মিডিয়া ট্রায়ালেও পড়ছিল এবং মানুষকে সঠিকভাবে মানুষ মেসেজটা পায় নাই। ওখানে আসলে ডাক্তার বা যিনি অ্যানেস্থেসিয়া দিয়েছেন বা যিনি অপারেশন সার্জন ছিলেন, খতনা করছিলেন, তাদের আসলে কোনো ফল্ট ছিল না। রিসেন্টলি একটা স্টাডিতে বের হয়েছে এবং এটা বের হয়েছে যে সেখানে মেডিসিন বাচ্চাটা কেন তাহলে মারা গেল? এই বিষয়টা আমরা যদি তখন ওইটা নিয়ে একটু স্টাডি করে দেখি যে বাচ্চাটা মারা যাওয়ার পেছনে আসলে ডাক্তার বা অন্য কারো হাত ছিল না। সেখানে হাত ছিল শুধুমাত্র ভুয়া বা ভেজাল ওষুধ। বাচ্চাটাকে যে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, ওই অ্যানেস্থেসিয়া যে ওষুধটা দেওয়া হয়েছিল হ্যালোথন নামক যে ওষুধটা, ওই ওষুধটা একটা ভেজাল ওষুধ ছিল। তো এখানে ডাক্তার বা কর্তৃপক্ষের আসলে কোনো দায় ছিল না। কিন্তু মিডিয়া ট্রায়াল হয়ে আমরা একটা একটা প্রতিষ্ঠান একটা বিপদে পড়ছে। এর পাশাপাশি একজন মা বা একজন বাবা তার বাচ্চাকে হারাইছে। তো হারিয়েছে। আসলে এই জায়গাটাতে বললাম যে আমাদের একটা সাইকেল, এই সাইকেলের কোথাও যদি গ্যাপ হয়, তখন আসলে এই জায়গাটার একটা উফ, এটা কত ভয়ঙ্কর একটা বিষয়। আচ্ছা, এই যে আপনি ভেজাল ওষুধের কথা বললেন, এটার ব্যাপারে তো বাংলাদেশে একটা ঔষধ প্রশাসন আছে। সিক্রেট মাফিয়া কাজ করে, এবং এই ব্যাপারে তো আমাদের সরকার, আমরা আশা করব যে সরকার যেন এখানে একটা বড় কাজ করে। সরকার চেষ্টা করছে, দায়িত্বশীল হিসেবে সরকার আসলে চেষ্টা করছে না এরকম বলবো না। যেমন ওই হ্যালোথনের পরপরই বাংলাদেশে তখন আইসোফ্লোরেন্স এটার ব্যবহার শুরু হয়ে গেছে জি, এবং জি। অ্যানেস্থেসিয়াতে হ্যালোথেন নিষিদ্ধ হয়ে গেছে এক প্রকার Okay, সরকারের good. বিজ্ঞপ্তি দিয়ে। এবং এরপর আল্লাহ মাফ করুক, দেখেন সার্কামসিশন বা অন্য যে কোনো অ্যানেস্থেটিক হ্যাজার্ড নিয়ে আর কোনো ধরনের মানে কোনো কোশ্চেন আর আসতেছে না। তো এই জায়গাটাতে সরকার চেষ্টা করছে। তারপরও মানুষ হিসাবে আমরা যদি নিজেরা একটু সচেতন হই, বিশেষ করে এটার সাথে যারা রিলেটেড, তারা নিজেরা যদি সচেতন না হয় এবং তারা বাজারে ভেজাল ওষুধ ছাড়ে মানুষকে ধরেন অবশ করবে, এই ওষুধটা যদি ভেজাল হয় তাহলে সে সার্জারিটা কেমন হবে আর মানুষের জীবনটা নিয়ে তো একটা বড় প্রশ্ন। তো এই জায়গায় সরকারের পাশাপাশি আমাদেরও আসলে সচেতন হওয়া জি, খুবই right, জরুরি। right. আচ্ছা, এই যে আমি আরেকটা জিনিস জানতে চাইবো আমার দর্শকদের জন্যই, আমরা তো আসলে এটা এডুকেশন বেসড চিন্তা করি। আমাদের ডাক্তার এবং রুগীদের মধ্যে তো নানা ধরনের কথাবার্তা হয়। তো এটার মধ্যে দুইটা জিনিস আমরা দেখতে পাই, একটা হচ্ছে প্রেসক্রিপশন, একটা হচ্ছে কাউন্সিলিং। এই দুইটা জায়গাতে আপনি দুইটাকে কিভাবে দেখেন এবং এটার মধ্যে কোনটা বেস্ট মনে হয়? ধন্যবাদ। এটাও আমার কাছে মানে খুব একটা হট টপিক মনে হলো আরকি। আসলে বিষয়টা এরকম, ধরেন কাউন্সেলিং, প্রেসক্রিপশন আমরা এটাকে আলাদা চিন্তা করার সুযোগ নেই। প্রেসক্রিপশন যদি আপনি কোনো একটা প্রেসক্রিপশন নিয়ে স্টাডি করবেন, তখন দেখবেন যে একটা প্রেসক্রিপশনের মধ্যে পেশেন্টের ডেটা থাকে, পেশেন্টের নাম থাকে, বয়স থাকে, কোন ডেটে উনি দেখাইতে আসছে সেই ডেটটা থাকে। এর একটা পাশে পেশেন্টের চিফ কমপ্লেইনটা থাকে। পেশেন্ট আমার কাছে কী কমপ্লেইন নিয়ে বেসিক্যালি কী কষ্টটা নিয়ে আসছে। এরপরে তার নিচে আমরা একটা অন এক্সামিনেশন পেশেন্টকে ওনার যে কমপ্লেইন, ওনার যে কষ্ট, এই কষ্ট অনুযায়ী পরীক্ষা করে আমি কি সমস্যাটা আমার এক্সপার্ট নলেজে আমি পাইছি, স্কিল হ্যান্ডে আমি পাইছি, জি। সেটা আমি নোট করি। বিপি কত পাইছি, পালস কত পাইছি, টেম্পারেচার কত পাচ্ছি, অথবা আমি ডিপ এক্সামিনেশন করে অ্যাবডোমেন পালপেট করে কিছু পাইলাম কিনা, এই জিনিসটা আমরা আনি। এরপর আমরা তাকে কিছু অ্যাডভাইস করি, সেটা ইনভেস্টিগেশন হইতে পারে অথবা খাওয়া দাওয়ার কোনো বিষয় হইতে পারে। এরপরে আমরা কিছু মেডিসিন তাকে সাজেস্ট করি এবং এর পাশাপাশি আমরা কিছু উপদেশ বা অ্যাডভাইস দিই। এখানে যদি আপনি একটু খেয়াল করেন, আপনি দেখবেন আমাদের কাছে বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট প্রি স্টেজে আসে না, অর্থাৎ রোগের শুরুতে আসে না। আমার মাদানী হসপিটাল বা ফরাজি হসপিটালে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি আপনার সাথে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের কাছে রুগীরা প্রথমেই আসে না। যেমন এই যে আমরা ব্রণের কথাও বলছিলাম। তো রুগীরা আমাদের কাছে আসলে প্রি স্টেজে নিয়ে এসে যখন তার অপারেটিভ স্টেজে থাকে কোনো একটা রোগ, যখন তার মাঝে ভালোভাবে বাসা বাঁধে, একদম শেষ। তখন সে আসে। মানে মরার আগে সে 1 টাকা খরচ করবে ওই না। জায়গায় আমি আসলে কাউন্সেলিংয়ের চেয়ে আমার ট্রিটমেন্ট সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আমার কাছে প্রি স্টেজে আসলে আমি খুব ভালোভাবে তাকে জি, কাউন্সেলিং জি, করতে পারতাম রাইট। যে আপনি এখন ধরেন, সেটা আমরা বলি ধরেন ডায়াবেটিসের বর্ডার লাইনে কেউ একজন আছে। তো ডায়াবেটিসের বর্ডার লাইনে যখন কেউ একজন থাকে, তখন আমরা তাকে লাইফস্টাইল মডিফিকেশনের বিষয় বলি, এক্সারসাইজের বিষয় বলি, ফুড হ্যাবিট নিয়ে কিছু আমরা অ্যাডভাইস দিই। এই বিষয়গুলো যখন তিনি মানেন, এটা এবং এই বিষয়টাকে আমরা কাউন্সেলিং বলছি, ভালোভাবে বুঝাই দেওয়াটা, এবং মানলে তখন আর তার ডায়াবেটিসটা হচ্ছে না, কিন্তু রুগীটা তখন কিন্তু আমার কাছে আসতেছে না। এই পেশেন্টটা তার শরীরে ডায়াবেটিসকে ভালোভাবে বেঁধে তারপর আমার কাছে আসতেছে। তখন দেখা যায় তাকে আমরা কাউন্সেলিং বা অ্যাডভাইসের পাশাপাশি তাকে আমাদের মেডিকেশনও দিতে হচ্ছে। সো এই জায়গায় প্রেসক্রিপশন ইটসেলফ মেডিকেশন প্লাস কাউন্সেলিং,
প্রেসক্রিপশনটাকে আমি বেশি গুরুত্ব মানে দিচ্ছি। দুইটা একটা একটার সাথে সংযুক্ত, আমরা কোনোটাকে বাদ দিতে পারবো না। অনেকেই আছে শুধু ওষুধ ওষুধ ওষুধ, এবং সে রুগীর সাথে ভালো করে কথাও বলতে চায় না, কাউন্সিল তো দূরের কথা, এটা করা উচিত না। না, অবশ্যই উচিত না। এবং আমার মনে হয় আমরা তো আসলে শুধু ওষুধের মানে প্রেসক্রিপশনের ওষুধগুলো একটু খেয়াল করি, এর আশেপাশে যখন আমরা খেয়াল করব তখন বুঝতে পারবো। তখন আসলে বুঝতে পারবো যে আসলে এখানে অনেক বিষয় আলোচনা হয়েছে। জি 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 অনেক সময় দেখবেন ফেসবুকে বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন ঘুরে, জি জি যে ডাক্তার মনে হয় আর কোনো ওষুধ বাকি ছিল না, সবগুলো ওষুধে দিয়ে দিছে। এর পেছনে কিন্তু আমরা যদি ওই যে ওনার যে ডায়াগনোসিসটা, ওই প্রেসক্রিপশনের ডায়াগনোসিসটা যদি খেয়াল করে দেখা যায়, ওই পেশেন্টের একটা পেশেন্টের 8-10টা ওষুধ আছে। তো 8-10টা ওষুধ কখন থাকে? যখন দেখা যায় একটা পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, অথবা আগের থেকে ওনার সিএবিজি করা থাকে, সাথে ডায়াবেটিস যদি থাকে, অথবা পেশেন্টটা যদি সিকেডির পেশেন্ট থাকে, অথবা ক্রনিক কোনো ডিজিজে যদি আক্রান্ত থাকেন, এই ধরনের কোনো বিষয় যদি থাকে, এটা কিন্তু তার প্রেসক্রিপশনের একটা পাশে লেখাও থাকে। এটাও যদি আমরা বুঝতাম, তখন দেখা যেত এই যে একটা আমাদের নেগেটিভ যে পারসেপশন, এটাও থাকতো না। আমি মনে করি বেশিরভাগ ডাক্তারই কাউন্সেলিং বিষয়টা করে, এবং এটা হচ্ছে কি আসলে ওইটার রিটার্ন থাকে না, তো মুখে করে, যার ফলে আমরা প্রেসক্রিপশনে যেটা লেখা সেটার উপরে আমরা বিচার করছি। তারপরেও যদি কারো গ্যাপ থাকে সেক্ষেত্রে আমি অবশ্যই তাদেরকে অনুরোধ করব বা সাজেস্ট করব যে এই জায়গাটাতেও আমরা ইনশাল্লাহ নিজেদের ডেভেলপমেন্ট, বিশেষ করে চিকিৎসক হিসাবে নিজেদের ডেভেলপমেন্ট করানোর চেষ্টা করব, আর যাতে রুগীরা আমাদের প্রতি আরও বেশি আস্থাশীল হয়। জি। আচ্ছা, আপনাদের এই যে আপনি তো মাশাআল্লাহ অনেক কঠিন মুহূর্তগুলো পার করেন এই হসপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে, একটা লম্বা সময় সারাদিন হসপিটাল আপনি থাকেন, অনেক সময় দেখা যায় নর্মাল ডেলিভারির জন্য রাত 1টা বাজেও আপনি ওখানে আসলে থাকেন। এই যে কঠিন মুহূর্তগুলা আপনি কিভাবে সামলান এবং হ্যান্ডেলিং প্রক্রিয়াটা আসলে কেমন হয়? এই প্রশ্নের জবাবটা দিতে গেলে আসলে আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। প্রথম রাতের বেলা আমার কাছে ফোন আসলে আমি বিরক্ত হতাম। ইদানিং না, লাস্ট ২ বছর আমি এই জিনিসটা ফিল করছি। বিশেষ করে আমাদের ম্যানেজমেন্ট, আমি তো জানেন ফরাজের সাথে কাজ করি। তো আমাদের ফরাজি হাসপাতালের যিনি এমডি, এবার আমাদের মাদানী হাসপাতালের যিনি চেয়ারম্যান মাইন ভাই সহ আমাদের মাঝে একটা বোধোদয় বলেন বা আমাদের মধ্যে একটা স্বীকৃতি আসছে, সেলফ ডিক্লারেশন। সেটা হচ্ছে আমাদের কাছে দিনের বেলা যে ফোনগুলো আসে, দিনের ফোনের চেয়ে রাতের 12টার পরে যে ফোনগুলো আসে সেগুলো বেশি ইম্পোর্টেন্ট। দ্যাট মিনস আমি একটা মাইন্ডসেট করে নিয়েছি যে আমার রাতের বেলা যদি ফোন আসে, আমি চেষ্টা করব প্রথম ফোনের প্রথম রিংটোনে যাতে আমি অ্যাটেন্ড করতে পারি। কারণ যে মানুষটা আমাকে রাতের বেলা বা 1টা বাজে বা 12:30টার পরে ফোন দিচ্ছে, উনি নিশ্চিত কোনো না কোনো একটা বিপদে পড়েই আমাকে ফোন দিচ্ছে। তো আমরা যেহেতু সামাজিক কাজ করছি, স্বাস্থ্য সেবায় আমি এখানে বলে রাখি, আমার বিশ্বাস, আপনার এই কথা শুনে আমার মনে হইল যে আমার বিশ্বাস, যদি আপনারা কোনো কারণে আপনাদের হসপিটাল ম্যানেজমেন্ট বাংলাদেশের টপ ক্লাসে চলে আসে, শুধু এই একটা কারণে চলে আসবে। হয়তোবা আল্লাহ যদি কবুল করে, ইনশাল্লাহ আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জত, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার এই কথাটা কবুল করুন। তো আমরা এটাই চিন্তা করি যে এই ফোনটা আমার কাছে ইম্পর্টেন্ট। যেমন আমি এখন আমাদের এখানকার সময় 10:30, আমি গতকালকে রাত্রেও আমাদের এক বোনের, আমাদের এক কলিগের আপনার মা ইন্তেকাল করেছে আমাদের আইসিইউতে, মাদানী হাসপাতালের আইসিইউতে। উনি বিকাল থেকে লাইফ সাপোর্টে ছিল। তো লাইফ সাপোর্টে যখন ছিল, এই বিকাল থেকে ধরে রাতের 12টা থেকে 12টা পর্যন্ত তার সাথে আমার এমনি ফোনে কয়েকবার কথা হইছে। 12টা থেকে 1:28 পর্যন্ত তার সাথে আমার জাস্ট সে আমাকে ফোন দেয় না, আমি নিজে ফোন দিয়েছি। যখন আইসিইউ থেকে আমাকে জানাইছে, স্যার আইসিইউ বেড 2 এর পেশেন্ট এক্সপায়ার্ড করছে। তো আসলে আমরা বললাম না যে রাতের ফোনটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তো এই ফোনটা কিন্তু 12টার পরেই আসছে, এবং আমি নিজে আমাদের আমাদের ফরাজি হসপিটালের ফ্রন্ট ডেস্কের বিলিং ইনচার্জ আমেনাকে আমি নিজে ফোন করে বললাম, "আমেনা তুমি কোথায়?" তখন বলে যে, "স্যার আমি তো আইসিইউতে, এই অবস্থা।" তো আমি বললাম, "আচ্ছা আমি তো জানি, এখন কি করার?" আমরা তখন তাকে ওইভাবে আ তার পাশে দাঁড়ানোর, সহমর্মিতার সাথে দাঁড়ানোর চেষ্টা করেছি, এবং সেখান থেকে ধরে আপনার রাতের 1:28 তার আম্মা ইন্তেকাল করছে। 1:28 পর থেকে ধরে একদম ফজরের নামাজ পর্যন্ত আমরা পুরো টিম তার জন্য ব্যস্ত ছিলাম, তার মাকে নিয়ে। কিরকম? যে তার অ্যাম্বুলেন্সটা ঠিক করা, যেহেতু তাদের গ্রামের বাড়ি হচ্ছে ফেনীতে। তারা কি ওখানে লাশটা কি ওখানে ধোয়াবে না বাড়িতে নিয়ে যাবে? এই যে অ্যারেঞ্জমেন্টগুলা করা, মানুষের পাশে দাঁড়ানো, আর রোজার রাত্রে আপনি বুঝতেই পারতেছেন। আর এই বিষয়গুলো এটা একটু তো চ্যালেঞ্জিং ঢাকা ছিল। শহরে তো এটা কল্পনার মতো। Right. ঢাকা শহরে এটা আসলেই কল্পনা। ঢাকা শহরে এমন একটা, আমরা বলি যে এটা ডেড সিটি। কারণ ডেড সিটি এই কারণে বলি যে একটা মানুষ যে রাস্তায় কুপিয়েও তাকে মেরে ফেলা হয়, আরেকটা মানুষ এসে বলবে না, ভাই তুমি তার কুপাইতেছো কেন? Right. সো এই জায়গাতে আসলে রুগীর পাশে এভাবে দাঁড়ানো, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া আসলে, এবং আমরা আশা করবো যে আপনারা আসলে এইভাবে এগিয়ে যাবেন। ইনশাল্লাহ আমরাও চেষ্টা করছি
করছি আর আমরা মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছি। তো এর পাশাপাশি যেটা বলছিলাম যে একটা 28 মিনিটে এই আমাদের ওই মেয়েটার মা ইন্তেকাল করেছেন। আবার 12টা 30 মিনিটে ঠিক ওই রাত্রেই তার ১ ঘন্টা আগে 12টা 30 মিনিটে আরেকটা বাচ্চা ডেলিভারি হয়েছে, নরমাল ডেলিভারি আমাদের হসপিটালে হলো। তো তখনও ডেলিভারির ক্ষেত্রে কিছু লিমিটেশন থাকে। নরমাল ডেলিভারির ক্ষেত্রে পেশেন্ট পার্টি অনেক সময় কোঅপারেশন করতে চায় না। তো এই জায়গাটাতে সরাসরি আমাদের টপ ম্যানেজমেন্টকে আসলে অ্যাটেন্ড করতে হয়। তখনও আমরা ফোনে অ্যাটেন্ড করি এবং ফোনে অ্যাটেন্ড করে ডিরেকশন দেওয়ার পরে দেখা যায় ওই সমস্যাটা সহজে সমাধান হয়ে যায়। তো এইভাবে করে আসলে আমরা এই জায়গাগুলোতে আমরা একটা প্রি মাইন্ডসেট করে রাখছি যে আমাদের এরকম ফোন আসবে, এরকম প্রেশার আসবে এবং সেগুলো আমরা আন্তরিকতা, ধৈর্যের সাথে মোকাবেলা করব। আমি যতটুকু জানি আপনি নিজে খতনা করান, এমডি হয়েও ব্যবস্থাপনা পরিচালক হয়ে আপনি চাইলে তো অন্য যে কাউকে দিয়ে করাতে পারতেন, এবং এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ খতনা করানো প্রত্যেক মুসলমান বাচ্চার, ছেলে বাচ্চার। আপনি কেন করান এবং এটার আসলে রহস্যটা কি, কিভাবে দেখেন? আসলে রহস্য বলতে কিছু না। যেমন প্রথমত হচ্ছে সুন্নাতের উপর একটা আমল হয়। দ্বিতীয়ত হচ্ছে আর এটাকে ছোটভাবে দেখার কোনো সুযোগ নেই। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হওয়া সার্জারি হচ্ছে এই সার্কামসিশন। তো আপনি বুঝতেই পারতেছেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যেকোনো পুরুষ মানুষই এই সার্জারি করে থাকে। অনেকের মেডিকেল ইন্ডিকেশন থাকে, অনেকের মেডিকেল ইন্ডিকেশন থাকে না। আর একজন মুসলমান হিসেবে মেডিকেল ইন্ডিকেশন থাকুক না থাকুক আমাদেরকে এই সুন্নাতে খাতনায় অ্যাটেন্ড করতে হয়। এর পাশাপাশি অন্য ধর্মের লোকও আছে, তারাও সুন্নাতে খাতনা করে এবং আমার প্রচুর এক্সপেরিয়েন্স আছে। এটা তো প্রথম সময় একটু বলেন তো। জি, অন্য ধর্মের অনেকেই আমাদের কাছে আসেন এবং সার্জিক্যাল ইন্ডিকেশন থাকার কারণে, মেডিকেল ইন্ডিকেশন থাকার কারণে হেলথ বেনিফিটের কথা চিন্তা করেই তারা সার্কামসিশন করে। আচ্ছা আচ্ছা, তো বেসিক্যালি আপনি বলতে চাচ্ছেন যে এটা মুসলমানদের সুন্নাহ হলেও এটা আসলে মেডিকেলি অনেক অবভিয়াসলি যে এটা উপকারিতা আছে। অনেক মেডিকেলি ইম্পর্টেন্ট একটা ইস্যুজ এবং আপনি এখান থেকে কিন্তু আরেকটা জিনিস প্রুফ হয় যে আসলে আমাদের যেগুলো সুন্নাহ এগুলোর মধ্যে কিন্তু সায়েন্টিফিক্যালি অনেক প্রুফনেস আছে। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জিন্দেগির প্রত্যেকটা ইভেন্টকে নিয়ে আমরা স্টাডি করলে আমরা দেখি এরকম সায়েন্টিফিক্যালি আমরা এগুলোর এভিডেন্স আছে। তো আমরা সার্কামসিশনের যে বিষয়টাতে ছিলাম যে আসলে এটাকে ছোটোভাবে দেখার সুযোগ নেই এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হওয়া মুসলিম নন মুসলিমদের মাঝে সবচেয়ে বেশি হওয়া অপারেশন হচ্ছে বা সার্জারি হচ্ছে এই সার্কামসিশন। তো আমাদের হাসপাতালে অনেকেই করে, বড় বড় সার্জন যারা আছে তারা করে, তাদের পাশাপাশি আমিও করার চেষ্টা করি এই জায়গাটাতে। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সার্কামসিশনে আমরা হসপিটালে কেন করি এটা একটা প্রশ্ন আসতে পারে যে, বা আমরা বাজারে তো অনেকেই করে, বা আমরা হসপিটালের আগে অনেকে আমরা ছোটোবেলায় বা আমাদের পূর্বপুরুষরা যে পদ্ধতিতে করে আসছে। যেমন আপনি এখানে আমি একটা বিষয় আপনাকে মেনশন করতে চাই, হসপিটালে যে কোনো একটা ইস্যুস যদি হয় যেটা আনএক্সপেক্টেড, এ ধরনের ইস্যু যেভাবে মিডিয়া ঢালাওভাবে প্রচার করে, হসপিটালের বাইরে কোনো হ্যাজার্ড হলে সেটা কিন্তু মিডিয়া প্রচার করে না। তো এই এক্সট্রা হসপিটালের বাইরে যে কাজগুলো হয় সার্কামসিশন রিলেটেড, যেখানে মানুষের হেলথ রিলেটেড, বিশেষ করে অনেক সময় ব্লিডিং বন্ধ হয় না, হ্যামোরেজ হয়ে বাচ্চা খারাপ হয়ে যেতে পারে এবং পার্মানেন্টলি তার যৌনাঙ্গের একটা বিকৃতি হতে পারে, হ্যাঁ, তার ওই পার্টের একটা বিকৃতি হতে পারে হাজম দ্বারা, অন্য কোনো অ্যানালগ, যেটা অ্যানালগ আরেকটা আছে কসমেটিক নাকি। আচ্ছা, এটাতে একটু পরে যাচ্ছি আমরা। মানে হসপিটালের বাইরে অভিজ্ঞ সার্জনের বাইরে সার্জারি করতে গেলে যে হ্যাজার্ডগুলো হওয়ার পসিবিলিটিস থাকে এবং রেগুলার হচ্ছে ঢাকা মেডিকেল বা অন্য অন্য জায়গায় যে পেশেন্টগুলো আমরা রেগুলারলি পাচ্ছি, যে বাইরে কোথাও ডাক্তারের বাইরে অন্য কাউকে দিয়ে আমি কাউকে এখানে মেনশন করছি না, ডাক্তারের বাইরে অন্য কাউকে নিয়ে অন্য খুবই স্বাভাবিক বাইরে হয়, হ্যাঁ, যখন হয় তখন এই সার্কামসিশন করতে যে সমস্যাগুলোতে পড়ে, যেমন হচ্ছে আপনার প্রচুর ব্লিডিং হওয়া এবং তার ওই পার্টের, তার ওই অংশের একটা পার্মানেন্টলি বিকৃতি হয়ে যাওয়া, অনেক সময় জীবন হানিকর একটা বিষয় চলে আসতে পারে, মারা যাওয়ার মতো একটা বিষয় চলে আসতে পারে। এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আসে না, যার ফলে মানুষ মনে করছে যে হসপিটালে যখন হয় তখন আলোচনা যেহেতু আসে, তার মানে হাসপাতালে দুর্ঘটনাটা বেশি হয়। আমার স্টাডি বলে এবং এক্সপিরিয়েন্স বলে, আপনি যদি একটু স্টাডি করেন আপনি দেখবেন, যদি আপনি এভিডেন্সগুলো নিয়ে যদি একটু দেখেন, যে হসপিটালের বাইরে সবচেয়ে বেশি এই সার্কামসিশন নিয়ে দুর্ঘটনা ঘটে। তো এই জায়গাটাতে মানুষকে একটু সচেতন করার জন্য আমরা নিজেরা অনেক সময় আমরা উদ্যোগ নিয়ে এই সার্কামসিশনটা করি। আপনি শুনলে আরও অবাক হবেন যে আমরা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে সমাজের কিছু বিত্তবান মানুষের সহযোগিতায় একেবারে সার্কামসিশন করার মতো তারা সামর্থ্য নাই তাদের ফ্যামিলির, অথবা অনেকে ভবে ঘুরে আছে, অনেক পথ শিশু আছে, কিছু বাচ্চা সিলেক্ট করি এবং সমাজে বিত্তবান মানুষদের সহযোগিতায় তাদের সার্কামসিশনের ব্যবস্থা আমরা করি। এটার সাথে কি মেডিকেল ক্যাম্পও করা হয় নাকি? হ্যাঁ, আমরা এখানে বাচ্চাগুলো আমরা সিলেক্ট করে তারপরে আমরা একটা বড় ডে এর মাধ্যমে আমরা এগুলো করে দিই।
আমাদের দর্শকরা শুনলে আনন্দিত হবে যে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে আমরা যেরকম সমাজে সপ্তাহে একদিন আমরা ফ্রি ক্যাম্প করি এবং প্রতিদিন আমাদের হাসপাতালে যার কাছে টাকা নাই ডাক্তারের ভিজিটটা আমরা তার জন্য ফ্রি করে দিই। আমাদের মাদানী হসপিটালে এটা আছে, ফরাজি হসপিটালে ইমার্জেন্সি তো এই বিষয়টা আছে। এবং সার্কামসিশনের ক্ষেত্রে অনেক সময় অনেক পথ শিশু আছে, তাদের জন্য একেবারেই এই সময় সুন্নতে খাতনা করা ফরজ হয়ে গেছে, কিন্তু তারা করছে না বা তারা অনেকে জানে না, কেউ দায়িত্ব নিচ্ছে না। এই ধরনের শিশুদেরকে আমরা সিলেক্ট করে সমাজের বিত্তবান মানুষদেরকে আমরা এটার সাথে অ্যাটেন্ড করাই এবং আমরা তাদের সার্কামসিশন বা সুন্নতে খাতনার ব্যবস্থা করছি। আপনাদের হসপিটালে করলে যে অ্যাডভান্টেজগুলো হয় এবং এখানে কি কি নাম থাকতে পারে এবং অত্যাধুনিক পদ্ধতিগুলো আসলে কি কি? সার্কামসিশনের অনেকগুলো পদ্ধতি আছে। তো বর্তমানে সবচেয়ে বেশি দুটো আলোচিত পদ্ধতি, একটা হচ্ছে সার্জিক্যাল পদ্ধতি আর একটা হচ্ছে ডিভাইস মেথডের মাধ্যমে। তো সার্জিক্যালি হসপিটালে যেটা হয় সার্জিক্যাল পদ্ধতির মাধ্যমে হয় এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যেটা সার্কামসিশন মানে গ্ল্যান্ড পেনিসের উপরের অতিরিক্ত চামড়াটা কেটে ফেলা, সেটা পরিপূর্ণ অর্থাৎ সার্কামসিশনের হকটা পরিপূর্ণভাবে আদায় হয়। আর ডিভাইস পদ্ধতিতে আসলে আমরা এটাকে ডিমোটিভেটেড করব না, এটাতে আমি একটা প্রশ্ন আছে আসলে সুন্নাহ মানে সার্কামসিশনের হক কতটুকু আদায় হয় এটা নিয়ে একটা প্রশ্ন আছে। আচ্ছা, এটার ব্যাখ্যা ওলামায়ে কেরামই দিবেন। তো এর পাশাপাশি ডিভাইস পদ্ধতিতে আরেকটা বড় সমস্যা হচ্ছে অনেক সময় এই ডিভাইসটা ক্লাম্প করে রাখতে হয় এখানে, অর্থাৎ তার অতিরিক্ত যে চামড়া সেই চামড়ার মধ্যে ডিভাইসটা ক্লাম্প করে রাখে। একটা সময় চামড়ার ওই অংশটা মারা যাওয়ার ফলে ওইটা আলাদা হয়ে যায়। এটা একটা লং প্রসিডিওর, অনেক সময় এখান থেকে কমপ্লিকেশন হতে পারে এবং পেনিসটা হ্যাঙ্গিংয়ের মতো হয়ে যেতে পারে। যার ফলে দেখা যায় আমরা অনেক কমপ্লিকেটেড কেস পাইছি বাহিরে, কেউ এরকম বাসায় অথবা অন্য কোনো পদ্ধতি অন্য কোথাও এই ডিভাইস পদ্ধতিতে করতে যেয়ে তার যে পেনিসটা আছে বাচ্চার, ওই পেনিসটা পুরো আটকে গেছে, পেনিস ফুলে গেছে এবং বাচ্চা 3-4 দিন খাওয়া দাওয়া সব বন্ধ, একটা অস্বস্তিকর একটা, সবাই পেরেশান। এরকম অনেক বিষয় আমাদের কাছে আসছে এবং আমরা 1-2 মিনিটের ভিতরে সার্জিক্যাল পদ্ধতিতে এটা করে বাচ্চার সমস্যাটা সমাধান করে দিচ্ছি। তো এখন পর্যন্ত সবচেয়ে অ্যাকসেপ্টেন্সি যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে সার্জিক্যাল পদ্ধতি, মেডিকেল অ্যাসপেক্টে পাশাপাশি সুন্নাহ অ্যাসপেক্টে। মাশাল্লাহ মাশাল্লাহ। এটা এই যে আমাদের যে বয়সের যে ব্যাপারগুলো থাকে, এই সুন্নাতে খাতনার ব্যাপারে বয়সটা কি কখন থেকে শুরু করা উচিত বা অনেকে অনেক দেরিতেও করে এটা? আচ্ছা, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুন্নতে খাতনা আসলে কখন করাবো? ইসলাম এবং মেডিকেল সায়েন্স উভয় বলছে সুন্নতে খাতনা শিশু বয়সে করানো উচিত। আমরা যদি একটু স্পেসিফিক করে বলি, দেখা যায় 3 থেকে 5 বছর বা 7 বছর বয়সের ভিতরে করা উচিত। আর এর আগে পরেও অবশ্যই করা যাবে যদি সেখানে কোনো সার্জিক্যাল ইন্ডিকেশন থাকে। যেমন অনেক সময় দেখা যায় ডেলিভারির পরপরই অনেক বাচ্চা সার্কামসিশন করে ফেলতে হচ্ছে, তাদের হয়তো কনজেনিটাল কোনো একটা অ্যানোমালিস থাকে, এপিসপোডিয়াসিস হাইপোস্পোডিয়াসিস রিলেটেড কিছু ডিজিজ থাকে, তখন পেডিয়াট্রিক সার্জনের মাধ্যমে অপারেশনগুলো করানো হয়। এটাও একটা সার্কামসিশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ হইতেছিল এবং এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা। মানুষ আসলে এসব অন্ধকারে পড়ে আছে, এখনো জানে না এবং অনেকে কিন্তু ব্যাকডেটেড থাকতে চায়, হাজম দিয়েই করে বা। হোসেন, আমি আপনার সাথে একটু সংযুক্ত হই আর একটু সরি আপনার কাছ থেকে নিয়ে নিলাম। না, আমরা কাউকে মেনশন করব না। আমরা হসপিটালের বাইরে করলে আসলে মানে আসলে না, একটা লাইফ থ্রেটেনিং কিছু বিষয় থাকে, যে কথাগুলো বলছিলাম যে আসলে ধরেন একটা সিভিয়ার ব্লিডিং শুরু হয়েছে, বাইরে কাউকে দিয়ে করাচ্ছেন আপনি, কিন্তু ব্লিডিং শুরু হয়েছে, ব্লিডিংটা বন্ধ করতে পারতেছেন না। হসপিটাল সেটআপে যখন থাকে তখন আমরা তো ব্লিডিংটা বন্ধ করতে পারি। এর জন্যই আসলে হসপিটাল সেটআপটা খুব জরুরি। অবশ্যই। এর পাশাপাশি দেখা যায় অনেক সময় বাচ্চা অতিরিক্ত অ্যাগ্রেসিভ হয়ে বা হাইপার অ্যাক্টিভ হয়ে কার্ডিয়াক অ্যারেস্টে চলে যেতে পারে, বাচ্চা ইভেন কি মারাও যেতে পারে। তো এই জায়গাটা তো আপনাকে ওই সময় ওইটা সমাধান করতে হবে। এটা যদি হসপিটাল সেটআপে না হয় তখন আপনি সমাধান কিভাবে করবেন? আচ্ছা, আপনি দেখবেন এমনও অনেক ঘটনা আছে যে অনেকে মুসলমানি করতে গেছে, ব্লিডিং বন্ধ হচ্ছে না, পরে যারা মুসলমানি করতে আসছে তারা বাচ্চা রেখে পালায় চলে গেছে, এরকম অনেক ঘটনা আছে। তখন তারা কি করে, কিছু একটা দিক এই তার পেনিসটা বেঁধে তারপর হসপিটালে নিয়ে আসতেছে। তো এরকম এক্সপিরিয়েন্সও আমাদের হয়েছে। এই জন্য হসপিটাল সেটআপে আসলে সার্কামসিশন করা খুবই জরুরি। আচ্ছা, গুড। আচ্ছা ভাইয়া, আপনার এই যে আপনি চাইলে তো যে কোনো জায়গায় চেম্বার করতে পারতেন, করছেন মনে হয় প্রথম দিকে নাকি? তো এখন আপনার যে হসপিটাল প্রতিষ্ঠার যে স্বপ্ন, এটা আসলে কিভাবে শুরু হয় এবং এটার পিছনকার অনুপ্রেরণা এবং এটার পিছনের জার্নিটা কেমন? আসলে যখন কেউ এমবিবিএস পাশ করে বা বিডিএস পাশ করে, সে যে কোনো জায়গায় চেম্বার করতে পারে, স্বাধীনভাবে নিজের অভিজ্ঞতা, নিজের পড়াশোনা মানুষের কল্যাণে ব্যয় করতে পারে। এর পাশাপাশি আমিও আমার লাইফের প্রথম দিকে এরকম আমি কিছু প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস করার পরে আমার কাছে মনে হয়েছে, যখন আমি
একজন ডাক্তার, তখন আমি একজনকে চিকিৎসা দিতে পারছি। এটাকে যদি আমি বৃহৎ পরিসরে একটু চিন্তা করি, তখন কীভাবে কী করা যায়? তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম, যখন আমি একটা অর্গানাইজেশন হব, একটা প্রতিষ্ঠান হব, বা আমরা একটা প্রতিষ্ঠান গ্রো করাবো, তখন এই প্রতিষ্ঠানের মাধ্যমে একসাথে অনেকগুলো মানুষকে সেবা দেওয়া যাবে। এবং আসলে দিন শেষে আমাদের মূল্যায়নটা কীভাবে হয়, বা আমরা যখন জীবনের শেষ প্রান্তে চলে আসব, তখন আমরা আমাদেরকে কীভাবে ট্রিট করব, যে আসলে সমাজে আমার কী অবদান আছে। সোসাইটিতে কন্ট্রিবিউশন করার ইস্যুটা থেকেই আসলে আমাদের হসপিটাল করার অনুপ্রেরণা বা হসপিটাল করার চিন্তা, যাতে আমরা বৃহৎভাবে সমাজে একটা খেদমত করতে পারি, একসাথে অনেকগুলো মানুষকে সেবা দিতে পারি। এবং আরও কিছু বিষয় আছে, যেমন হসপিটাল কেন্দ্রিক মানুষের যে একটা বিটার এক্সপেরিয়েন্স, এই এক্সপেরিয়েন্স থেকে মানুষকে একটু ভালো কোনো একটা এক্সপেরিয়েন্স দেওয়া যায় কিনা, সেজন্য আমাদের মাদানি করা, সেজন্য আমাদের ফরাজি করা। এই জায়গায় তো মানুষ দেখবেন আমাদের প্রতিষ্ঠানগুলোতে যখন সেই আসে, বিটার এক্সপেরিয়েন্সগুলো নিয়ে যদি বলতেন। আসলে বিটার এক্সপেরিয়েন্স এক একজনের কাছে এক এক রকম, এটা আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম। তবে আমরা নানান সময় সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, পেপার পত্রিকায় আমরা যে আলোচনাগুলো শুনি, এটাতে আমরা কম বেশি সবাই এক্সপোজ। আমি এটাকে আর আলাদা করে বলছি না। অর্থাৎ একটা তিক্ত অভিজ্ঞতা আছে, এবং সবসময় একটা ডাক্তার বা হাসপাতাল সম্পর্কে মানুষের একটা সবসময় একটা অনাস্থার একটা পরিবেশ এবং আস্থাহীনতার একটা বিষয় থাকে, একটা ক্ষোভের বিষয় থাকে। এই জায়গাটাতে কীভাবে প্রশমিত করা যায়, মানুষের পাশে আরও কীভাবে দাঁড়ানো যায়, সেখান থেকে আমাদের মাদানি ফরাজির শুরুতে করতে গিয়ে আপনি আসলে কোন বড় চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হয়েছিলেন? আসলে যে কোনো একটা প্রতিষ্ঠান করা, আপনি দেখবেন আপনার এই যে স্টুডিও বা সমস্ত এগুলো করতেও আপনি কিছু সমস্যায় পড়ছেন। জি, প্রত্যেকটা মানুষই সমস্যায় পড়ে। তো আল্লাহর রাব্বুল ইজ্জতের রহমত থাকলে আসলে খুব সুন্দরভাবে এগুলো সমাধান করা যায়। আমি সর্বপ্রথম যে সমস্যাটায় পড়ছি, সেটা হচ্ছে এখানে অর্থের একটা বিষয় ছিল। আর একটা বড় বিষয় আছে, যেটা আমরা আসলে খুব বেশি চিন্তা করি না। যে কোনো অর্গানাইজেশন বা যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো সংগঠন আপনি যখন শুরু করতে যাবেন বা গ্রো করতে যাবেন, তখন একটা দক্ষ টিমের দরকার হয়। এই জিনিসটা নিয়ে আসলে আমরা কেউ চিন্তা করি না। একটা স্কিল টিমের চ্যালেঞ্জে পড়ছিলাম। পাশাপাশি আমরা ফিনান্সিয়াল কিছু বিষয় তো থাকে, এই চ্যালেঞ্জটাতেও পড়ছিলাম। তো আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ মেহেরবানি, আমাদের যারা বিশেষ করে ফরাজির ম্যানেজমেন্টে যারা আছেন, আমাদের চেয়ারম্যান এমডি স্যার, পাশাপাশি আমাদের মাদানি যিনি চেয়ারম্যান আপনি জানেন, আমাদের মাইনুদ্দিন ভাই, আমাদের ফরাজির ডাক্তার মুক্তার হোসেন, ডাক্তার ইমন ফরাজি, ওনারা সকলের সহযোগিতায় আল্লাহ রাব্বুল ইজ্জতের বিশেষ মেহেরবানিতে আমরা একটা দক্ষ টিম তৈরি করার চেষ্টা করছি। এবং ফিনান্সিয়াল যে বিষয়গুলো, সেগুলো আমরা আমাদের বোর্ড অফ ডিরেক্টরদের সহযোগিতায়, শেয়ার হোল্ডারদের সহযোগিতায় সমাধান করার চেষ্টা করছি। একজন রোগী আসলে মেডিকেলে যখন প্রথমেই যায়, তখন কিন্তু তার একটা ভেতরে প্রাইভেট সেক্টরে ভয় কাজ করে, আর সরকারি সেক্টরে তো হ্যাসেলের কোনো শেষই নেই। সো এই জায়গাগুলোর গ্যাপগুলো কমিয়ে আনার ক্ষেত্রে আপনারা আসলে কী কী উদ্যোগ নিচ্ছেন? আমি যদি আরেকটু স্পেসিফিক করে বলি, ধরেন চিকিৎসা সেক্টরে একটা বড় বাণিজ্যের একটা হাত আছে, এবং আবার উল্টো দেখা যায়। এই যে আপনি যেমন একটা লক্ষ্মীপুর উদাহরণ দিয়েছিলেন শুরুতেই, আলহাজ শামসুল হুদা জেনারেল হাসপাতাল, এখানে কিন্তু 3,000 টাকা নর্মাল ডেলিভারি, এটা কল্পনার মতো। এবং 12,000 টাকায় যে আপনি সি সেকশনের কথা বললেন, এটাও আসলে কল্পনা, আমি দেখি না আসলে 12,000 টাকা কোথাও হইতে। এবং একটা জেলার একটা নর্মাল ক্লিনিকেও 15-20,000 টাকা খরচ হয়, মেডিসিনই তো লাগে অনেক টাকা। তো এই জায়গাগুলো আসলে কিভাবে উতরাইছেন, বা আপনারা কোন কোন জায়গাতে কাজ করেন? এবং আপনি আসলে স্পেসিফিক করে বলেন যে যদি একটা মানুষ অন্য যে কোনো হসপিটাল চুজের ক্ষেত্রে, আপনার ফরাজি বাড়িদারা হোক, মাদানি হসপিটাল বাড়িদারা হোক, কেন চুজ করবে? এটা নিয়ে অনেকের অনেক মত থাকতে পারে। তবে অ্যাজ এ প্রতিষ্ঠানের দায়িত্বশীল হিসাবে আমি বলতে পারি যে আসলে চিকিৎসা আমাদের কাছে এটা একটা মানবিকতা। চিকিৎসাটা আমাদের কাছে মানবিকতা। আপনি খেয়াল করলে দেখবেন, চিকিৎসার যে সেবাটা বা হেলথ সার্ভিসটা যখন এনশিওর করতে যাই, সার্ভিস এনশিওর করতে গেলে কিছু লজিস্টিক ইস্যুস চলে আসে। রাইট। এই লজিস্টিক ইস্যুসগুলা আমাকে মিট আপ করতে গেলে কিছু খরচের বিষয় আসে। আচ্ছা আচ্ছা। এই জিনিসটা আসলে কে কত সহানুভূতির সাথে মানুষের কাছ থেকে নিতে পারছে, কে কত সহানুভূতির সাথে মানুষকে বুঝাইতে পারছে, এটার সাথে কিন্তু অর্থের বিষয়টা বা মানুষের মূল ফোকাসিং পয়েন্টটা থাকে। তো আপনি যদি লজিস্টিক এই সাপোর্টগুলা এনশিওর করতে গেলে মানুষের সহনীয় মাত্রায় রাখতে পারেন, তখন মানুষ আপনার কাছে আসবে এবং মানুষকে বুঝাইতে পারেন যে আসলে আপনার হেলথ রিলেটেড ইস্যুসটা এনশিওর করতে যেয়ে আমার এই খরচটা।
হ্যাঁ, এবং আপনি এটা পে করছেন, আমি এটা আপনাকে বাজারে অন্য ৮-১০ জনের জন্য এত, বাট আমাদের প্রতিষ্ঠানে অন্য ৮-১০টা প্রতিষ্ঠানে এভাবে নেয়, আমরা এভাবে নিচ্ছি। মানুষকে আমরা যদি এই বিষয়টা আশ্বস্ত করতে পারি, ইনশাল্লাহ আমার কাছে মনে হয় মানুষ আসবে। এবং আমরা এই বিষয়টা আশ্বস্ত করতে পারছি বিদায় আজকে দেখবেন আমাদের ফরাজি হসপিটাল, মাদানী হসপিটাল খুব অল্প সময়ে বেশ ভালো মানুষের কাছে অ্যাকসেপ্টেন্সি পাইছে। হসপিটালের আসলে তো কোনো ভাগ হয় না, তারপরে তো বাংলাদেশে মানুষ দুইটা দিকে দেখে, একটা হচ্ছে প্রাইভেট সেক্টরে নিজস্ব প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠানে গেলে আমরা দেখতে পাই যে একটা বিশাল বড় ভিড় লেগে থাকে, কিন্তু প্রাইভেটে সেটা একবারেই সামান্য। তারপর কিছু কিছু জায়গায় আছে, কিন্তু তারপর এটা খুবই কম। এবং এই যে ভিড়ের কারণগুলো আসলে কি হয়, এবং প্রাইভেটে কেন মানুষ গেলেই তার খরচটা বাড়িয়ে ফেলে, এবং এটা নিয়ে আসলে আপনার কোনো ভাবনা আছে কি না? এটা নিয়ে অবশ্যই আমার ভাবনা আছে, যেহেতু এই সেক্টরে কাজ করি। প্রথম দিকে ভাবনা একরকম ছিল, সময়ের সাথে সাথে ভাবনা চেঞ্জ হচ্ছে, ভবিষ্যতে হয়তো আরও চেঞ্জ হতে পারে। তবে বর্তমান আমার যে স্বপ্ন বা আমার ভাবনা, যদি কখনো আমি দায়িত্বশীল হই বা কোনো দায়িত্বশীলকে বোঝানোর সুযোগ পাই যারা এই সেক্টর নিয়ে নীতি নির্ধারকে আছেন, অথবা সমাজে যদি আমরা এই চিন্তাটা গ্রো করাইতে পারি যে আসলে দেশে স্বাস্থ্য ব্যবস্থায় প্রাইভেট হাসপাতালে যে সেবার মান যা থাকবে, সরকারি হাসপাতালের সেবার মান তাই থাকবে। এবং প্রাইভেট হাসপাতালে সেবার যে খরচ থাকবে, সরকারি হাসপাতালে একই খরচ থাকবে। অর্থাৎ সরকারি হাসপাতালের খরচে তিনি প্রাইভেট হাসপাতালে সেবা এটা কিভাবে করবে? সরকারি হাসপাতালের খরচেও প্রাইভেট হাসপাতালে সেবা নেওয়া সম্ভব। এবং এটা আমার কাছে চমৎকার আইডিয়া আছে। আমরা যদি এটা আসলে কেউ চিন্তা করি, বা আমাদের এই পডকাস্টটা জি, যদি জি। কোনো দায়িত্বশীল শুনে থাকেন, অবশ্যই আমরা রিকোয়েস্ট করবো আপনারা শুনবেন, জি, একটু জি, চিন্তা অবশ্যই, করবেন। হ্যাঁ, অবশ্যই। প্রয়োজনে আমরা আপনাদেরকে এদিকে কিছু পরামর্শ দিতে পারি। যেমন ধরেন, সরকারি হাসপাতালে দেখবেন এক্স-রের প্রচুর লাইন থাকে, এবং অনেক সময় এক্স-রে মেশিন নষ্টও থাকে। থাকে, সিটি থাকে। স্ক্যানে প্রচুর লাইন থাকে, হয়। সিটি স্ক্যান মেশিন অনেক সময় নষ্ট থাকতে পারে নানান কারণে। অথবা একটা আলট্রা হবে, যেমন আপনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যান, দেখবেন আলট্রার জন্য 700-800 সিরিয়াল, Wow! বিশাল অবস্থা। তো আপনার আসলে এই জায়গাটাতে একটা যদি সমন্বিত উদ্যোগ নিই, যেমন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আশেপাশে যে হাসপাতালগুলো আছে, সরকার একটা নির্দিষ্ট চেকলিস্ট দিবে, অথরিটি একটা নির্দিষ্ট চেকলিস্ট দিবে যে আপনারা এই মানগুলো আপনাদের ডেভেলপ করান, তাহলে আপনাদের সাথে আমরা একটা টাই আপে আসবো। যেমন ধরেন, আমি বললাম আমাদের মাদানী হাসপাতালকে সরকার একটা প্রপোজাল দিল যে আপনারা এই নির্দিষ্ট চেকলিস্টগুলো ফিল আপ করেন, তাহলে আমরা আপনাদের সাথে একটা টাই আপে আসবো। তো আমরা চেকলিস্টটা ফিল আপ করলাম, দেখা গেছে তখন তাদের আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোতে তাদের কিছু পেশেন্ট পাঠাই দিবে যে আপনি কুর্মিটোলা হাসপাতালে যে খরচের সেবাটা নিচ্ছেন, আপনি তো বেসিক্যালি খরচ কম এটা হওয়ার জন্য আমার এখানে আসছেন, সেই জিনিসটাই আমরা আপনাকে ওখানে দিয়ে দিচ্ছি, মাদানী হসপিটালে দিচ্ছি বা ফরাজি হসপিটালে দিচ্ছি, অথবা আশেপাশে অন্য কোনো একটা হাসপাতাল সরকার লাইন লিস্টেড করে দিবে যে কুর্মিটোলা হাসপাতালের সাথে টাই আপ করা এই প্রতিষ্ঠানগুলো আছে, এই ইনভেস্টিগেশনগুলো বা এই সেবাগুলো অথবা এই সার্ভিসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন সেম কুর্মিটোলা জেনারেল হাসপাতালের খরচে। এটা কিভাবে সম্ভব? ফাইন। আচ্ছা, এটা সম্ভব হচ্ছে এইভাবে, ধরুন একটা এক্স-রে করতে সরকারের খরচ হয়, প্রতিষ্ঠান রুগী দিচ্ছে ধরেন 200 টাকা, পেশেন্ট দিচ্ছে 200 টাকা সরকারি রেট অনুযায়ী। আবার ওইটা তো আমাদের হাসপাতালে খরচ 450 টাকা। তাহলে এখানে মধ্যে আমরা একটা সমন্বয় করতে পারি। পেশেন্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বা যে কোনো সরকারি হাসপাতালে 200 টাকা দিয়ে যে টেস্টটা করতেছে, সেখানে সরকার কিন্তু একটা ভর্তুকি দেয়। সরকার ওখানে একটা সাবসিডি দেওয়ার পরে সেটার দাম কিন্তু 400 বা 450 টাকাই থাকছে। একটা ধরেন আমরা একটা বুকের এক্স-রের কথাই বললাম, 450 টাকা হয়। সরকার রুগী থেকে নিচ্ছে 200 টাকা, আর 250 টাকা সরকার কিন্তু ভর্তুকি দিচ্ছে। তো সরকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সেই ভর্তুকিটা দিচ্ছে। এই ভর্তুকিটা সেম আপনি যদি আপনার সাথে টাই আপ করা অর্গানাইজেশনগুলোকে আপনার মানদণ্ডে উন্নীত বা মানদণ্ডে যারা ডেভেলপ করতে পারছে তাদেরকে এই ভর্তুকি দেওয়া শুরু করেন, এবং ডিসেন্ট্রালাইজেশন যদি করে দিতে পারেন, তখন দেখা যাবে সরকারি হাসপাতালের মান এবং আর্থিক যে বিষয়টা, অন্যান্য প্রাইভেট হাসপাতালগুলো সরকারের সাথে টাই আপ করা, সেম মান থাকবে এবং সেম খরচ। আমরা যদি এভাবে একটু চিন্তা করি, আমরা দেখতে পাই বা আমরা আসলে এই জিনিসটাই এক্সপোজ করতে পারবো এবং এটার এক্সপিরিয়েন্স নিতে পারবো যে সরকারি হাসপাতালের খরচে সরকারি প্লাস বেসরকারি হাসপাতালে আমরা সেবা নিতে পারবো, এবং মানুষ নিশ্চিন্তে নির্দ্বিধায় মানুষ হাসপাতালে সেবামুখী হবে। মানুষ হাসপাতালে সেবা নিতে আসবে, এবং হাসপাতালগুলো নিয়ে মানুষের যে অভিযোগ, ডাক্তার নিয়ে যে অভিযোগ, সেটা একটু কমে আসবে। এটা আর থাকবে না ইনশাআল্লাহ। কমে আসবে। বিশেষ করে দেখবেন হাসপাতালে যে সিরিয়াল, একজন ডাক্তারের 2 ঘন্টায় রুগী দেখতে হবে 200, উনি যে সময়টা দিতে পারছে না, ডাক্তারের সময় নিয়ে যে কমপ্লেনটা কমে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আরেকটা বিষয় যদি একটু জানতে চাই, সেটা হচ্ছে বাচ্চাদের ডেলিভারির যে বিষয়টা হয়, একটা সি সেকশন আর একটা নর্মাল।
তো এখানে বাংলাদেশে কিন্তু অধিকাংশ জায়গাতেই ডাক্তারের কাছে যাওয়ার পরে সি সেকশন করেন এবং যার হচ্ছে প্রথম বাচ্চা হয় সে কিন্তু মানে খুবই ডেডিকেটেড থাকে তার জন্য বাচ্চাটা নর্মাল হয়, কারণ সি সেকশনে খরচও বেশি, কষ্টও বেশি। আবার নর্মাল হলে যেটা হয় বাচ্চা এবং মা দুইটাই সুস্থ থাকার, এটা আল্লাহর একটা সুন্দর প্রক্রিয়া। কিন্তু সি সেকশনের যে ব্যাপারগুলো থাকে, আপনার কি এটা নিয়ে কোনো কাজ করতেছেন কিনা এবং এটার জার্নিটাও একটু বলবেন, আমি যতটুকু একটু করে শুনেছিলাম। আসলে আপনি দেখবেন আমাদের হসপিটালগুলো বেশ প্রসিদ্ধ এবং আমাদের প্রচুর সুখ্যাতি আছে নর্মাল ডেলিভারির জন্য। তো এটা জার্নিটা আসলে আমার এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করতে চাই, যে আপনি যে বিষয়টা আমাকে বলেছেন এখানে আমি একটু সংযুক্তি দিয়ে শুরু করতে চাই। আসলে প্রথমত হচ্ছে নর্মাল ডেলিভারিটা কষ্টকর বেশি সিজারের চেয়ে। আমরা যেটা বলছি সিজার বেশি কষ্টকর, এই জায়গাটাতে আমরা একটু সরে আসি, নর্মাল ডেলিভারিটা বেশি কষ্টকর। আরেকটা যে বিষয় আপনি বলতে চাচ্ছেন যে ডাক্তাররা বারবার বলে বা হসপিটালে গেলেই সিজারে উদ্বুদ্ধ করে। এটার সাথে আমি একটু সংযুক্তি দিব। আসলে বিষয়টা এরকম না। অনেক মাই আছেন, অনেক বাবাই আছেন বা অনেক ফ্যামিলি আছে, তারা নিজেরাই নিজেদের উইলিংলি সিজার করতে চায়। তারা এই কষ্টটা নিতে পারবে না এবং আপনি দেখবেন আমাদের এই সময় বর্তমানে যারা কনসিভ করছে মায়েদের বয়স কত? এখানে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। নরমাল ডেলিভারি এবং সিজারের ইস্যুটাতে আপনার কথার সাথে আমি একটু সংযুক্তি প্লাস আরও কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করেই আমি আমার বক্তব্যটা দিতে চাচ্ছি। আপনি দেখবেন আমাদের হসপিটালগুলো বিশেষ করে ফরাজি বা মাদানি নরমাল ডেলিভারির জন্য বেশ সুখ্যাতি অর্জন করেছে আলহামদুলিল্লাহ। এটার একটা কারণ আছে। এটার কারণ হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি নরমাল ডেলিভারি যে মায়ের নরমাল ডেলিভারি হবে বা নরমাল ডেলিভারির যে ইন্ডিকেশনগুলো যেমন প্রাইমি হওয়া, বাচ্চার পজিশন ঠিক থাকা, এই বিষয়গুলো যদি সব ঠিক থাকে সেক্ষেত্রে আমরা চেষ্টা করি ওই মায়ের 100% যাতে নরমাল ডেলিভারি হয়। কিন্তু এক্ষেত্রে আমাদের কিছু লিমিটেশন আছে। লিমিটেশনটা কেমন? যেমন পেশেন্ট যদি ডিজায়ার করে যে তিনি নরমাল ডেলিভারি করবেন না, কসমেটিক পারপাসে অনেক সময় অনেকেই ডিজায়ার করে, কারণ নন এনবিডি করতে গেলে আপনার এপিসিটমির মতো একটা বিষয় চলে আসে। সেক্ষেত্রে অনেকে এটাতে এগ্রি করে না, হ্যাঁ? তো যার ফলে পেশেন্ট যদি চায় যে তার নরমাল ডেলিভারি না হয়ে সিজার হবে, আপনি হয়তো শুনতে অবাকও হবেন, অনেকে জানলে হয়তো বিশ্বাসও করতে চাইবেন না। এখন বর্তমান ট্রেন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেক মা এই কষ্টটা নিতে চায় না, অনেক হাজব্যান্ড তার ওয়াইফের এই কষ্টটা দিতে চায় না, অথবা মা বাবা আগের থেকে বলে আমার মেয়ে এই কষ্টটা করতে পারবে না। সেক্ষেত্রে ডাক্তার কিন্তু বাধ্য হয়ে অনেকটা তাদের রিকোয়েস্টে সিজারের দিকে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে নরমাল ডেলিভারি কিন্তু ইটসেলফ একটা স্বাভাবিক প্রক্রিয়া। সিজারের বিষয়টা কখন আসছে? যখন নরমাল ডেলিভারি সম্ভব না, তখন যে সিজারের বিষয়টা আসতেছে। কখন নরমাল ডেলিভারি সম্ভব না? আমরা বর্তমান প্রেক্ষাপটে যদি একটু ভালোভাবে তাকাই, আমরা দেখি বাংলাদেশের মায়েরা এই বর্তমান কোন সময়ে তারা মাতৃত্বের বয়সে যাচ্ছেন। আমরা দেখছিলাম আমাদের আজ থেকে 15-20 বছর আগে 16-17 বছর বা 18-20 বছরে মা হচ্ছেন। কিন্তু এখন দেখবেন কর্পোরেট লাইফস্টাইল আসার কারণে মানুষ এখন পুরুষ মহিলা সবাই কর্মজীবী, যার ফলে তারা বিয়েটা দেরি করে করছেন এবং বিয়ে দেরি করে তার কেরিয়ার বিল্ড আপের পরে বিয়েটা করছেন। কেরিয়ার বিল্ড আপের পরে বিয়ে করতে যেয়ে তখন তার বয়স দেখা যায় 30-এর কাছাকাছি, অনেকের বা 30-এর বেশি হইতে পারে। তো এই জায়গাটাতে দেখা যায় এটাকে আমরা এক্সট্রিম এজ বলি নরমাল ডেলিভারির জন্য। অর্থাৎ অনেক সময় 30-এর পরে বাচ্চা নিলে সেটা সাধারণত অনেক ডাউন সিনড্রোম, তারপরে কনজেনিটাল অনেক অ্যানোমালিস তো থাকেই, পাশাপাশি এনবিডি অনেক সময় কন্ট্রাইন্ডিকেটেড থাকে, অনেক এনবিডি অনেক সময় সেখানে রেস্ট্রিকশন বা লিমিটেশন থাকে, যার ফলে আমরা বাধ্য হয়ে কিন্তু সিজারের দিকে যাই। এর পাশাপাশি দেখা যাবে আমাদের অনেক মায়েদের এখন কিছু হরমোনাল কিছু বিষয় থাকে, যে জায়গাটাতে আমরা এনবিডির জন্য অপেক্ষা করতে গেলে বা এনবিডির জন্য সময় নিতে গেলে কিছু লিমিটেশন বাচ্চার ক্ষেত্রে হইতে পারে। এগুলো আমরা তাদেরকে সাজেস্ট করার পরে হচ্ছে আমরা ডিফারেন্ট অপশনটা নিয়ে আলোচনা করলে পেশেন্ট পার্টি যেটা চুজ করে সেক্ষেত্রে আমরা সিজারে যাই। বাট আমরা সর্বক্ষেত্রে চেষ্টা করি যেটা এনবিডি বা নর্মাল ডেলিভারি সেটা নর্মাল ডেলিভারি করতে। আর বাস্তবতা তো আসলে আমরা বিবর্জিত চিন্তা করতে পারবো না। বাস্তবতার প্রেক্ষিতে নর্মাল ডেলিভারির বাইরে পেশেন্ট পার্টির অসহযোগিতা, যেমন বয়সের অসহযোগিতা, পেশেন্ট পার্টির লিমিটেশনের জন্য দেখা যায় আমাদেরকে অনেক সময় সিজারে যাইতে হয়। আবার আমরা এটার উল্টাও কিন্তু দেখতে পাই, যেমন আমি গত পরশুদিন মনে হয় চট্টগ্রামে, আমি হসপিটালের নাম নিচ্ছি না, চট্টগ্রামে একটা নামি দামি হসপিটালের সকালে এবং বিকালে গাইনি ডাক্তার উনি সিজার করিয়েছেন, 2টা বাচ্চার মাথা কেটে ফেলেছেন এবং এটাও কিন্তু হয়। তো এই জায়গাতেও আমাদের কাজ করা উচিত। এবং আপনি যেইগুলা বললেন
এগুলো কিন্তু আমরা কখনো জানতাম না, এবং ডাক্তাররা কিন্তু এভাবে কখনো বলেও না। আমার মনে হয় যে প্রত্যেকটা ডাক্তারের এই জিনিসটা শোনা উচিত, বলা উচিত। নিজেদের কাউন্সিলিংয়ের ব্যাপারটা কিন্তু এখানে আসে, অনেকেই কিন্তু এটা জানে না, এবং এটা খুব নর্মাল। মানুষ এই যে আমাদের বয়স্ক যারা থাকেন, দাদা দাদি অথবা বাবারাও থাকেন, মায়েরাও থাকেন, ওনারা সবাই কিন্তু মনে করেন যে ওনাদের নর্মাল হয়েছে, সো এটাও নর্মালি হবে। এখন উনি কোন বয়সে মা হয়েছেন আর ওনার নাতি কোন বয়সে মা হচ্ছে, এটা তো একটা প্রশ্ন আছে। প্রশ্ন থাকে। আর চট্টগ্রামের যে কথাটা বলছেন, আসলে মানে মাথা কেটে ফেলা, এইটা যেভাবে মিডিয়া ট্রায়াল হয়েছে সে বিষয়টা এরকম না। আপনি দেখবেন যদি এটা একটু স্টাডি করেন, হইতে পারে যখন 8-10টা কেসে বা প্রতিদিন 100টা ডেলিভারির ক্ষেত্রে একটা হেড ইনজুরি হতেই পারে। তো আমরা হতে পারে এটাকে অস্বাভাবিক বলছি না, এটাকে আমরা স্বাভাবিক বলছি, তবে এটা একটা অ্যাক্সিডেন্ট। অবশ্যই আমরা চেষ্টা করব এই ধরনের ঘটনা যাতে না ঘটে, আল্লাহ মাফ করুক। যিনি দায়িত্বশীল থাকবেন, অর্থাৎ যিনি মেল সার্জন থাকবেন এবং টিম অন্যান্য মেম্বার, আমরা যথেষ্ট এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এবং আল্লাহ মাফ করুক, কোনো একটা দুর্ঘটনা যদি ঘটে যায় সেক্ষেত্রে সাথে সাথে পেশেন্ট পার্টিকে ডেকে এনে এটা কেন হয়েছে এবং এটার ব্যাখ্যা কী, পাশাপাশি এটার পরবর্তী স্টেপটা কী সেটাও বুঝাই দেওয়া। এতে করে দেখা যাবে ভুল বুঝাবুঝি হবে না এবং সমস্যাটা ওখানে সমাধান হয়। ডাক্তার থেকে লিডারশিপ যদি না থাকতো, আপনি হসপিটাল ম্যানেজমেন্ট করতে পারতেন না। এবং এই হসপিটাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের দিনী বা উম্মার যে ভ্যালুটা, ইসলামিক ভ্যালুটা কীভাবে রাখেন এবং স্টাফদের মধ্যে এটা কীভাবে ছড়িয়ে দেন? আমরা আসলে আমাদের সাথে টিম মেম্বার যারা আছে তাদেরকে আমরা চেষ্টা করি বা তাদেরকে মোটিভেটেড করি যে আসলে একটা গুড প্র্যাকটিসিংয়ের দিকে। তো আমরা বেশিরভাগ যেহেতু মুসলমান, সেক্ষেত্রে আমরা চেষ্টা করি প্র্যাকটিসিং মুসলিম হতে। আমরা যদি রেগুলার 5 টাইম সালাদটা আমরা ঠিকমতো পড়ি, দেখা যাবে আমার চিন্তা ভাবনার ভিতর বিশাল একটা পরিবর্তন আসছে। আল্লাহর ভয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতটা যদি আমাদের হসপিটাল কি কোনো ইয়ে আছে এটার? হ্যাঁ, যে আমাদের হসপিটালে দেখবেন আপনি 2টা হাসপাতাল আলহামদুলিল্লাহ আমাদের পর্যাপ্ত জায়গা আছে এবং সিলেক্টিভ ইমাম সাহেব আছেন, উনি এসে এবং নামাজের আগে আজান দেন, আজানের পরে নামাজের ব্যবস্থাও হয় আলহামদুলিল্লাহ। সবাইকে নিয়ে নামাজ আমরা পড়ি। এর পাশাপাশি আমরা মাসে একটা জেনারেল মিটিং করি, একটা ইনচার্জ মিটিং করি, সেখানে আমরা মোরাল কিছু বিষয় আলোচনা করি। এবং আমরা যখন কোনো একটা স্টাফ বা কাউকে আমরা আমাদের ম্যানেজমেন্টে বা আমাদের টিমে নিই, তখন আমরা তাকে একটা জব রেসপন্সিবিলিটিস দিই। পাশাপাশি আমাদের যারা প্র্যাকটিস করে, আমাদের কনসালটেন্টরা, আমাদের ডিউটি ডক্টররা, তাদেরকেও আমরা এই জায়গায় উদ্বুদ্ধ করার চেষ্টা করি। এবং আসলে ব্যক্তি পর্যায়ে যখন ডেভেলপমেন্ট হয়, তখন ইনশাআল্লাহ এটা আলটিমেটলি পুরা সার্ভিসে একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলে। এবং আমরা এইভাবেই চেষ্টা করছি আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত নিয়ে আমাদের একটা ভালো একটা টিম গড়ে তোলার জন্য। আমি আপনাকে বলছিলাম যে আসলে একটা অর্গানাইজেশন দাঁড়া করাতে গেলে একটা স্ট্রং টিম, একটা স্কিল টিম অনেক ইম্পর্টেন্ট। তো আমরা বলবো না যে আমরা পুরোটা তৈরি করে ফেলছি, বাট আমরা তৈরি করার চেষ্টা করছি এভাবে কিছু একটা। আপনি তো হাফেজ হয়ে গেছেন প্রায় 20 বছরের বেশি সময়, এবং এখন তার মসজিদে পড়ানোর সময় পান না, তারাবি। এবং এটা কিভাবে এখনো হিফজের প্র্যাকটিসটা কিভাবে করেন? আলহামদুলিল্লাহ, আমি হাফেজ হয়েছি এবছর সহ আমি 23 বছর তারাবি পড়াচ্ছি। মাশাআল্লাহ, আমি মাশাআল্লাহ। হাফেজ হয়েছি 23 বছর হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা যেহেতু হাফেজ, এটা তো আসলে আমার একটা বুনিয়াদি একটা বিষয় হয়ে গেছে আমার জন্য। তো আমি চেষ্টা করি প্রতিদিন মিনিমাম 1 পারা বা 2 পারা, অনেক সময় যদি আল্লাহ সুযোগ দেয় 3 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতে। এটা আমি রেগুলার রাখার চেষ্টা করি। এখন কি ইমামতির সুযোগ হয়? আলহামদুলিল্লাহ, আমি এই বছরও তারাবি পড়াচ্ছি। আমাদের ফরাজি হসপিটালেই তারাবি পড়াচ্ছি। গত 5 বছর এখানে পড়াচ্ছি। এর আগে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঢাকা শহরের অনেক মসজিদে এটা পড়াইছি। তো আসলে হসপিটাল ম্যানেজমেন্টের জন্য অনেক বড় পাওয়া, যে তাদের স্যার যিনি হচ্ছে একজন ডাক্তার এমডি, পাশাপাশি হচ্ছে ওনার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ার মতো সুযোগ তৈরি হয়। এটা আমাদের টিম প্লাস আমার জন্য আল্লাহর অনেক বড় মেহেরবানি, আল্লাহর অনেক বড় নিয়ামত। আমি আমাদের টিম মেম্বারদের নিয়ে নামাজ পড়তে পারি। যেমন আমার সাথে রেগুলার আমাদের যিনি চেয়ারম্যান এমডি মাইনুদ্দিন, আমাদের জাকির ভাই যিনি আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর, এবং আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের ইনচার্জরা, আমরা সবাই একসাথে নামাজ পড়ি। এবং আমরা নামাজ শেষে প্রায় এই দোয়াটা করি যে আল্লাহ, আমাদের কর্মস্থলে আপনি আমাদেরকে যেমন যেখানে আমাদের রিজিক দিয়েছেন সেখানে ইবাদত করার সুযোগ দিচ্ছেন। আল্লাহ। এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। মাশাআল্লাহ, এটা বিশেষ করে আমার জন্য আল্লাহর অনেক বড় নিয়ামত। এই আপনি তো বেশিরভাগ সময় সার্কামসেশন করেন, তা এগুলোর আগে কি কোনো দোয়া পড়া হয় কিনা, বিশেষ দোয়া? জি, এটা সার্কামসিশন সহ যে কোনো সার্জারি তো একটা মানে একটা জার্নি, একটা কঠিন একটা জার্নি। কত দ্রুত এই সার্কামসিশন বা সার্জারিটা শেষ করে বের হয়ে আসতে পারবে, এটা একটা চ্যালেঞ্জিং জার্নি সার্জনের জন্য বা যিনি অপারেশনটা করেন। তো আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই যে আল্লাহ আমাদেরকে এই জিনিসটা সহজ করে দেন, সহজভাবে যাতে রুগীর কম কষ্ট দিয়ে, রুগীর কাছ থেকে কম কষ্ট দিয়ে আমরা যাতে সমস্যাটা দ্রুত সমাধান করতে পারি। এর পাশাপাশি আমরা রুগীর জন্য দোয়া করি যে আল্লাহ এই রুগীটাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আপনি।
যে আল্লাহ এই পেশেন্টটাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমরা একদম শেষের দিকে চলে এসেছি এবং অনেক কিছু, শুধু এটা আমরা একটু সম্পূরক প্রশ্নের মতোই করে করব। সেটা হচ্ছে মেডিকেলে যদি পড়তে যায়, আপনার তো একটা বিশাল অভিজ্ঞতা আছে, একজন মাদ্রাসার ছাত্র মেডিকেলে পড়তে গেলে তার কিভাবে আসলে শুরুটা করা উচিত এবং সেটার চিন্তা কিভাবে নিতে পারবে? আসলে আমি আমার অভিজ্ঞতাতে বলি, আমার ফ্যামিলি সাপোর্টটা আমার জন্য যথেষ্ট আল্লাহর অনেক বড় নেয়ামত ছিল। তো অনেকের হয়তো এরকম থাকতে নাও পারে। তো সেক্ষেত্রে যিনি মেডিকেলে পড়তে চান, তার ফ্যামিলি সাপোর্টটা তো অবশ্যই জরুরি। যদি কোনো কারণে ফ্যামিলি সাপোর্ট নাও থাকে, তার মাইন্ডসেটটা জরুরি যে আমি মেডিকেলে পড়তে চাই। আমি প্রথম থেকে যে কথাটা বলছিলাম, নিয়তটা এখানে খুব ইম্পর্টেন্ট। তো তিনি যদি হাফেজ হন, তাকে তো দাখিল বা এসএসসি দিতে হবে, আলিম দিতে হবে। আলিম পরীক্ষা দেওয়ার পরে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হবে। মেডিকেল অ্যাডমিশন টেস্ট হওয়ার পরে একটা নির্দিষ্ট নাম্বার থাকে। ওই নাম্বারটা পাওয়ার পরে সরকারি মেডিকেলে যে সিরিয়াল, সেই সিরিয়ালে যদি আসে তো সরকারি মেডিকেলে পড়বে। আর যদি সেই সিরিয়াল না আসে তখন একটা পাস মার্ক থাকে। ওই পাস মার্ক দিয়ে তিনি প্রাইভেট মেডিকেলে পড়তে পারবেন। তো এটা আসলে একদিনের জার্নি না। এটা সেই একদম ক্লাস 5, 4 6 থেকে সেখান থেকে শুরু করতে হওয়া। হবে। স্বপ্নটা সেখান থেকে দেখতে হবে। অল্প প্রস্তুতি নিয়ে। আমার অনেক বন্ধু বান্ধব মেডিকেলে এই মুহূর্তে পড়েন, ওদের সাথে কথা বলার সময় পাওয়া যায় না। ওইসব অনেক ট্রেসে থাকে, 4টা বছর 5টা বছর। তো এই ট্রেসগুলা কাটাবে কিভাবে? আসলে এই স্ট্রেসটাও মানে যখন মেডিকেল সিলেবাসটা এমন যে আসলে আপনি অন্য কোনো কিছু করার সুযোগ পাবেন না। আপনার প্রত্যেক সপ্তাহে পরীক্ষা থাকবে, আইটেম পরীক্ষা থাকবে, কার্ড পরীক্ষা থাকবে, টার্ম পরীক্ষা থাকবে, তারপর হচ্ছে প্রফেশনাল পরীক্ষা থাকবে। এরপর আপনি 3টা প্রফ পাস করার পরে আপনি এমবিবিএস পাস করবেন। এটা আসলে বিশাল একটা জার্নি। তো এই জায়গায় একটা মানসিক স্ট্রেস থাকাটা খুবই স্বাভাবিক। তখন আমি মনে করি তার এই স্ট্রেসটা কমানোর ক্ষেত্রে তার বন্ধু-বান্ধব, তার ফ্যামিলি এবং আশেপাশে যারা আছে এবং মেডিকেলের এনভায়রনমেন্ট, মেডিকেলের সিলেবাস সমস্ত কিছু যদি তার জন্য একটা ফেভারেবল হয়, তার জন্য একটা উর্বর হয়, তখন সে এই স্ট্রেসগুলো সহজে কাটাইতে পারে। আপনি একটা জিনিস দেখবেন, গত 5-7 বছর যদি আপনি স্টাডি করেন, মেডিকেলে প্রচুর সুইসাইডের কেসও হচ্ছে। জি, এটা খুবই কমন হয়ে তো এই যাচ্ছে। স্ট্রেসগুলো আমি মনে করি এখন রাষ্ট্র প্লাস পরিবারের একটা বড় দায়িত্ব হয়ে গেছে। বন্ধু-বান্ধবের একটা বড় দায়িত্ব হয়ে গেছে। জি। পিছিয়ে পড়া যদি কেউ থাকে, অনেক সময় দেখা যায় মেডিকেলে প্রচুর পিছিয়ে পড়া স্টুডেন্ট আছে। আমাদের সাথে আমাদের অনেক বন্ধু-বান্ধব আছে এখনও এমবিবিএস পাস করতে পারে নাই। তো এদের পাশে দাঁড়ানো এবং এদেরকে টেনে তোলা, অলওয়েজ তাদেরকে সঙ্গ দেওয়া। তাহলে আশা করি আমাদের এই সমস্যাগুলা আর দেখতে হবে না। ডাক্তার হয়ে ওঠার পরে বা অনেক জায়গাতে আপনার যেরকমটা ফিল হয়েছে, একজন ডাক্তার একটা চেম্বারে বসে চেম্বার করার সময় আসলে সে সব কিছু মেনটেন করতে পারে না। অনেকেই ভাবে যে সে কোনো একটা জায়গায় সীমাবদ্ধ থাকতে চায় না। কারোর মধ্যে যদি লিডারশিপের গুণ থাকে ডাক্তার হয়ে যাওয়ার পরে, অথবা ডাক্তার ছাড়াও অন্য যে কোনো ক্ষেত্রেও একজন উদ্যোক্তা হয়ে উঠতে গেলে, মেডিকেলে হোক, মেডিকেলের বাইরে হোক, এমনিতে হোক, আসলে তার ব্যাপারে আপনার কি পরামর্শ থাকবে? আমাদের বর্তমান সমাজে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া বা অন্যান্য কিছুর কারণে আমরা, যার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, যার কাছে একটা অ্যাপল সেটআপের ফোন আছে, সেই মানে আমরা ওভার ফোনে যাই দেখি, আমরা সেটাই মানসিকভাবে ডিজায়ার করি। অর্থাৎ আমি যখন একটা সিইও লাইভ দেখি তখন আমাকে মনে হয় আমি একটা সিইও হই। আমি যখন একটা বিএমডাব্লিউ দেখি তখন আমাকে মনে হয় আমি একটা বিএমডাব্লিউ। আমরা ইনস্ট্যান্ট যেহেতু চোখের সামনে দেখছি, মনে সেটা আমরা চাচ্ছি। এখন প্রত্যেকটা মানুষের মাঝে এই জিনিসটা চাওয়ার প্রবণতা, মানে এটা হইতে হবে, আমাকে গাড়ির মালিক হইতে হবে, বাড়ির মালিক হইতে হবে, হসপিটালের সিইও হইতে হবে, এইটা হইতে হবে। এই চাওয়াটা অনেক বেশি বেড়ে গেছে। তো এই জায়গায় প্রথম আমি মনে করব নিজেদেরকে সংযমী হতে হবে এবং ওদেরকে ফার্স্ট বুঝতে হবে যে কোথায় আমাকে থামতে হবে। একজন উদ্যোক্তার প্রথম এটা লার্নিং হওয়া উচিত যে কোথায় তাকে প্রথম থামতে হবে। ইসলাম আমাদেরকে সেইটা শিক্ষা দেয় যে প্রথম আমাকে কোথায় সারেন্ডার করতে হবে, জিনিসটা বোঝা। এরপর হচ্ছে তার আমানতদারিতার বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। সমাজে সে কীরকম আমানতদার কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল নিয়ে যদি আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রথম দিকে প্রচারটা করছিলেন, তিনি আল আমিন নামে বিখ্যাত ছিলেন। কেন? এই যে বিশ্বস্ততা, আমানতদারিতার যে বিষয়টা, তখনই একটা আমানতদার মানুষকে মানুষ অ্যাকসেপ্টেন্স হিসেবে নেয়। আপনি যখন একজন উদ্যোক্তা, একটা প্রতিষ্ঠান, তখন আপনি একটা প্রতিষ্ঠানকে প্রমোট করছেন, আপনি ব্যক্তি পর্যায়ে যদি অ্যাকসেপ্টেন্সই না পান, তখন আপনার প্রতিষ্ঠান অ্যাকসেপ্টেন্সই পাবে না। আপনার সাথে অন্য বিনিয়োগকারীরা আসবে না। তো এই জায়গায় আমানতদারিতাটা খুব গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আপনার জব রেসপন্সিবিলিটিস যে বিষয় থাকে, আপনার কাজটা কি আসলে, এটা আপনি নিজে স্পেসিফিক করেন এবং সেই কাজটা বাস্তবায়ন করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ
যদি একটা মানুষের মাঝে কোথায় থামতে হবে জিনিসটা বোঝার সক্ষমতা থাকে এবং মানে আমানতদারিতার বিষয়টা এবং তার জব রেসপন্সিবিলিটিস নিয়ে যদি সে চেষ্টা করে, আমি মনে করি একজন উদ্যোক্তা ইনশাল্লাহ সফল হবেন। আপনার এই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে আমাদের সবাইকে আসলে ধন্য করেছেন এবং আমরা আশা করি যে আমাদের এই পুরো পডকাস্টটাতে আমরা বিশাল একটা জ্ঞান গর্ব এবং নিজেদের চাওয়া পাওয়া চাহিদা সমাধান সমস্যার সব কিছু পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক এবং আপনার এই অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে ধন্য করার জন্য আপনাকে আবারও মুবারকবাদ জানাই। আমাদের প্রথম এপিসোড 1 উম্মার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ধন্যবাদ হোসেন রাজা আপনাকে আমাকে আমন্ত্রিত করার জন্য। পাশাপাশি আমাদেরকে যারা দেখছেন তাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো এবং দোয়া চাইবো আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে আমাদের এই জার্নিটা কবুল করে, স্বাস্থ্য খাতে আমরা যাতে অনেক দূরে এগিয়ে যেতে পারি মানুষের কল্যাণে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।